আজকের মা এবং অভিভাবক সমাবেশ এবং সেই সঙ্গে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিচারক মণ্ডলী, মডারেটর, বিশেষ করে আমাদের কোমলমতি আজকের বিতার্কিক পক্ষ দল এবং বিপক্ষ দল, সেই সঙ্গে এই বিদ্যালয়ের প্রাণমণি সকল শিক্ষার্থীবৃন্দ এবং তাদের অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মা অভিভাবক সমাবেশ এই সফল করার জন্য যে অভিভাবকবৃন্দ কষ্ট করে প্রায় 11টা থেকে এখানে আসেন, এই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা দেরি করবো না, কারণ প্রায় 2টা হয়ে গেছে, রোদের জন্য আমাদের কষ্ট হচ্ছে। তাই আমি মাননীয় মডারেটরকে তার আসনে বসার জন্য বিনীত অনুরোধ করতেছি। ধন্যবাদ, সবাই হাততালি দেন। সেই সঙ্গে আমি আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষককে আজকের অনুষ্ঠান পরিচালনার জন্য অনুমতি কিছু বলার জন্য অনুরোধ। কেমন আছেন আপনারা? আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন। আমার ডাকে সাড়া দিয়ে আপনারা যে আসছেন, আমি অত্যন্ত খুশি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছাত্রদেরকেও যে ওনারাও যথাসময়ে আসছেন। আমাদের এই ছোট্ট সোনামণিকে বিকাশের জন্য আমরা একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছি। আপনাদের উপস্থিতি এবং আপনাদের অনুপ্রেরণায় আমাদের শিশুরা আগামীতে এগিয়ে যায়, এটাই আমার চাওয়া। আর সেই সাথে আমি এখন আজকে ইয়ে করবো না, উপস্থাপনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমার সহকারী শিক্ষক এনামুল হক স্যারকে, উনি বিষয় বিতর্কের উপস্থাপনা করুন। সেই সাথে স্যারের অনুমতি চাচ্ছি। ধন্যবাদ ম্যাডামকে এবং সকলকে। আসলে এই কোমলমতি শিক্ষার্থীরা ইতিপূর্বে তো কখনো বিতর্ক প্রতিযোগিতা করেনি, আর আমার মনে হয় না যে আমরাও হাই স্কুল লেভেলে, এমনকি কলেজ লেভেলেও গিয়ে বিতর্ক প্রতিযোগিতায় কখনো অংশগ্রহণ করার সেরকম সুযোগ পাইনি। যা আমাদের এটা আইডিয়াটা আমাদের প্রধান শিক্ষক মহোদয়, সেই সঙ্গে আমরা সহকারী শিক্ষকরা অনেকটা সহযোগিতা করেছি, বাচ্চাদেরকে উৎসাহিত করেছি। তো আজকে যে বিতর্ক প্রতিযোগিতা, মূলত এটা আপনাদেরকে কি অভিভাবকদেরকে কি আজকের বিতর্কের প্রতিযোগিতার বিষয় হলো অভিভাবকদের অসচেতনতাই মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তর। আর এর জন্য যদিও আমাদের আলাদা আলাদা স্কুল আলাদা আলাদা দল হয়, কিন্তু আমরা প্রথমেই আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থী দিয়ে পক্ষ দল এবং বিপক্ষ দল গঠন করেছি। তো দুই দলেই খুব মনোযোগ সহকারে শুনবে। আমি বিতর্ক প্রতিযোগিতার কিছু নিয়ম উল্লেখ করব, নিয়মটা খুব মনোযোগ সহকারে শুনবে। প্রথমে পক্ষ দল প্রথম বক্তব্য পেশ করবে। আমরা সময় নির্ধারণ করতেছি 4 মিনিট। 3 মিনিট 30 সেকেন্ডের সময় আমরা একটা সিগন্যাল দেবো, সেটা বাকি দিয়ে হোক বা যেভাবেই হোক। তারপরে বাকি যে 30 সেকেন্ড আছে, ওই 30 সেকেন্ডে তার বক্তব্য পুরো শেষ করতে হবে। এভাবে প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা উভয় দলের বক্তব্য শেষ হলে পুনরায় পক্ষ দল এবং বিপক্ষ দলের দলনেতা তারা চুক্তি খণ্ডনের জন্য 2 মিনিট করে সময় পাবে। তো আশা করছি যে তোমরা কি বুঝছো এই নিয়মটা? বুঝছো? তো আমি আজকে বিতর্ক প্রতিযোগিতা শুরু করার জন্য আমি মাননীয় মডারেটর সাহেবকে অনুরোধ করতেছি। ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালক মহোদয়কে, অভিভাবকবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা এক্ষুনি আমাদের বিতর্ক প্রতিযোগিতা শুরু করব। তো আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে অভিভাবকদের অসচেতনতা মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায়। পক্ষে 3 জন আছেন এবং বিপক্ষে 3 জন আছেন। পক্ষে যে 3 জন আছেন আমি তাদের নাম ঘোষণা করছি। সাদিয়া খাতুন আছেন, সাদিয়া খাতুন। কেয়া খাতুন। বিপক্ষে আছে মারিয়া নিশাদ, রিহিন ইসলাম, মুসাম্মাদ, ফারিহা আক্তার,
এই 6 জন বিতার্কিকে আমরা বিতর্ক অনুষ্ঠান এখন উপভোগ করবো। ক্ষুদে বিতার্কি আমরা আমরা যারা শিক্ষার্থী আছে একদম কথা বলবো না। শিক্ষার্থী এই স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা, বাপেরা মায়েরা একদম চুপ থাকবো। যখন বিতর্ক অনুষ্ঠান শুরু হবে একদম চুপ থাকবো। আর মায়েরা তো আমরা একটু সাহায্য সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমরা আশাবাদী একটা সুন্দর বিতর্ক অনুষ্ঠান আমরা শেষ করতে পারবো। তো আমাদের বিতর্কের নিয়ম কানুন যদিও বলা হয়ে গেছে, আমরা আরেকটু বলে থাকি। প্রত্যেকটি ক্লাবে প্রত্যেক তার্কিকেই 4 মিনিট সময় পাবে। 3 মিনিট পরে ঠিক আছে যারা আছেন তোমরা। আচ্ছা আমরা শুরু করছি। শুরুতির পক্ষে দলের প্রথম যে তার্কিক তিনি হচ্ছেন সাদিয়া খাতুন। শিশু শুরু হয় ভবিষ্যৎ প্রাথমিক শিক্ষার ধারা। অসচেতন অভিভাবকই সে ধারা করে সারা। উদাসীনতা টেনে ধরে পিছনের পথটায় অভিভাবকের অজ্ঞতা বড় অন্তরায়। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার প্রতিপক্ষ ও উপস্থিত শ্রোতাবৃন্দ, সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে অভিভাবকদের অসচেতনতাই মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রধান অন্তরায়। বিষয়টির পক্ষে আমার সুদৃঢ় অবস্থান এবং দলের প্রথম বক্তা হিসেবে আমি আজকের বিতর্কের বিষয়টি সুস্পষ্ট করতে চাই। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয়টি বিশ্লেষণ করে দেখা যায় অভিভাবক অসচেতনতা মানসম্মত প্রাথমিক শিক্ষা ও প্রধান অন্তরায়। এর 4টি ভাগে ভাগ করা যায়। এখানে অভিভাবক বলতে শিশু, দায়িত্ব গ্রহণকারী ব্যক্তিবর্গ তথা তার পরিবারকে বোঝায়। অসচেতনতা বলতে সচেতন নয় বা দায়িত্ব সম্পর্কে অজ্ঞতাকে বোঝায়। মানসম্মত প্রাথমিক শিক্ষা বলতে প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুর কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জনকে বোঝায়। এবং প্রধান অন্তরায় বলতে কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জনের যে বাধাগুলো সম্মুখীন হয় তার প্রধান বাধা বা সমস্যাকে বোঝায়। আর এই প্রধান বাধাটি হচ্ছে অভিভাবকদের অসচেতনতা। মাননীয় মডারেটর, মানসম্মত প্রাথমিক শিক্ষা শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি শিশুর প্রতি যত্ন, অনুপ্রেরণা, উৎসাহ ও সঠিক দিক নির্দেশনা সমন্বয়ের পথ। সন্তানকে নিয়মিত স্কুলে পাঠানো, বাড়িতে পড়াশোনার পরিবেশ তৈরি এবং নিয়মিত তদারকির মাধ্যমে এটি সম্ভব। তাই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে চাই অভিভাবকদের সচেতনতা। মাননীয় মডারেটর, একটি শিশুর শিক্ষা শুরু হয় তার পরিবার থেকে। আর সে পরিবারের অভিভাবকরা যদি সচেতন না হয় তবে শিশু শিক্ষার ভিত্তি হয় বড় নড়বড়ে। আমাদের দেশে অনেক অভিভাবক এখনো বুঝতে পারে না শিক্ষা তো সন্তানের পড়াশোনার খোঁজ খবর না নেওয়া, শিক্ষকের সঙ্গে যোগাযোগ না রাখা, এসব অভিভাবকদের অসচেতনতার বড় দৃষ্টান্ত। মাননীয় মডারেটর, আমরা জানি প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ গঠনের প্রথম ধাপ। আর শিশুর প্রথম পাঠশালা তার ঘর। যদি ঘরের পরিবেশে শিক্ষার মূল্য না থাকে তাহলে শিশুর মনে পড়াশোনা আগ্রহ জাগে না। যখন অভিভাবক সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান না বা পড়াশোনার খোঁজ নেন না তখন সেই সন্তানরা পড়ে আগ্রহ হারিয়ে ফেলে। মাননীয় মডারেটর, অনেক অভিভাবক মনে করে ছেলে মেয়ে এখনো ছোট, এখন তারা টেলিভিশন দেখুক কিংবা মোবাইল দেখুক, তাতে কি এমন সমস্যা? তার সন্তানকে কোনো ধরনের সঠিক দিক নির্দেশনা দেন না কিংবা তাদের সন্তানের পড়াশোনার কোনো খেয়াল রাখেন না। ফলে শিশুর পড়ার জগৎ থেকে সরে যায়। শিক্ষকগণ স্কুলে যা পড়ান তারা ভুলে যায় এবং শিশুরা এভাবে মানসম্মত শিক্ষা থেকে পিছিয়ে পড়ে। বঞ্চিত হয় না আমাদের মানসম্মত প্রাথমিক শিক্ষা। আমি বলেছিলেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দাও এবং এই শিক্ষিত বাংলায় সচেতন অভিভাবক। আর এই সচেতন অভিভাবকের অভাবে আমরা আমাদের মানসম্মত শিক্ষা অর্জন ব্যর্থ হচ্ছি। তাই বলতে চাই ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। চমৎকার। আমরা সাদিয়া খাতুনের পক্ষে তার উপস্থাপন শুনলাম। এবারে বিপক্ষ দলের প্রথম তার্কিক যিনি হচ্ছেন মানিয়া নিশাদ, বিপক্ষে এবার উপস্থাপন আমরা শুনব। আমি ঠিক এমন শিক্ষা চাইছি যা আমাকে স্বনির্ভর করবে, আমার চেতনার বিকাশ ঘটে। আমি ঠিক এমন শিক্ষা চাইছি যা আমার ইতিবাচক চিন্তা বাড়াবে, যা আমাকে ইচ্ছেটা নেই ওরা। খুব বেশি কি চাইছি? চাইছি না তো নম্বরের ঝুড়ি, চাইছি না তো সার্টিফিকেটের বোঝা, রাখতে চাইছি শুধু আমি আমার মেরুদণ্ড শুধু। ধন্যবাদ মাননীয় মডারেটর, অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার প্রতিপক্ষ দল ও উপস্থিত সকলে। এবং ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় শিক্ষকদের যারা এই বিতর্কের আয়োজন করেছে। বিতর্ক চলছে আর আজকের বিতর্কের বিষয়টি নির্ধারিত হচ্ছে অভিভাবকদের অসচেতনতায় মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায়। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমিও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা অসম্পূর্ণ সংজ্ঞার মাধ্যমে বোঝাতে চেয়েছেন মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায় নাকি অভিভাবকদের অসচেতনতা, আর এই বিষয়টিতে আমাদের বিরোধিতা। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার উচিত ছিল এবং আমরা ভেবেছিলাম তিনি আজকে বিষয়টিকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করবেন। কিন্তু মাননীয় মডারেটর তিনি তার দলীয় অবস্থানে সুবিধা নেওয়ার জন্য আজকের বিষয়টিকে মারাত্মকভাবে অসংগতিপূর্ণ বিধের বিপক্ষ দলের হয়েও সেই বিষয়গুলো পুনরায় সংগত করছে। একটি অভিভাবক বলতে এমন একটি ব্যক্তিকে বোঝায় যে অন্য কোনো ব্যক্তি ও ব্যক্তিগত আর্থিক বিষয় দেখাশোনা করে।
আর্থিক বিষয় দেখাশোনা করে, তার সাথে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার আইনি অধিকার। অসচেতনতা বলতে বোঝায় কোনো সময় জ্ঞান উপলব্ধি না থাকা। এবং মানসম্মতের মাধ্যমে শিক্ষা বলতে আমরা বলতে পারি এমন একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা যেখানে সকল শিশু তাদের মৌলিক দক্ষতা অর্জনের পাশাপাশি যুগোপযোগী দক্ষতা অর্জন করে শিক্ষার পরবর্তী ক্ষেত্রে উপযোগী হয়ে গড়ে ওঠে। আর প্রধান অন্তরায় বলতে বোঝাচ্ছে অনেকগুলো কথার মধ্যে মূল কথা মানে এ পর্যায়ে আমাদের দলীয় বিরোধীদের জায়গাটি দৃঢ়ভাবে প্রমাণের জন্য সুষ্ঠুভাবে আমরা কয়েকটি কারণ তুলে ধরব। এক, সামাজিক অর্থনৈতিক অবস্থা; দুই, পরিবেশগত ও অবকাঠামোগত সীমাবদ্ধতা; তিন, জনগণের দরিদ্রতা; চার, কার্যকরী শিক্ষানীতির অভাব; পাঠ্যক্রমে অপ্রাসঙ্গিকতা; ছয়, শিক্ষক সর্বদা অদক্ষতা; সাত, শিক্ষকদের কার্যকর প্রশিক্ষণের অভাব; আট, শিক্ষা উপকরণের অভাব না শিক্ষার্থী সংযোগ; 10, শিক্ষার উপযুক্ত পরিবেশের অভাব; 11, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বল্পতা বেতন কাঠামো; 12, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নিষ্ক্রিয়তা; 13, বিদ্যালয়ের পরিদর্শন ও পরিবেক্ষণের দুর্বলতা; 14, প্রাথমিক শিক্ষার অর্থায়নের স্বল্পতা; 15, অসম সুযোগ; 16, শিক্ষার্থীর অগ্রহের অভাব। মানে মনিটর এরকম আরো অসংখ্য কারণ আছে যা মানসম্মত প্রাথমিক শিক্ষার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, যেগুলো লেখা আমার দলের দ্বিতীয় বক্তৃতা সুস্পষ্ট করে দেবে। মানে মডারেটর তাহলে কেন যে আমার প্রতিপক্ষ বন্ধুরা অভিভাবকদের অসচেতনতা থেকে প্রধান অন্তরায় বলছে তা আমার বোধগম্য নয়। সুতরাং মাননীয় মডারেটর দৃঢ়ভাবে আমরা বলতে পারি অভিভাবকদের অসচেতনতায় মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায় কখনোই হতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মারিয়া বিশালকে তার চমৎকার যুক্তিখণ্ড। এই পর্যায়ে আবারও অভিভাবকদের অসচেতনতায় মানসম্মত শিক্ষার প্রধান অন্তরায় এই বিষয়ের উপর পক্ষে আমন্ত্রণ জানাচ্ছি আয়েশা সিদ্দিকাকে। বিচারমণ্ডলী এবং উপস্থিত সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমার দলের প্রধান বক্তা মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায় যে অভিভাবকদের অসচেতনতা স্পষ্ট হয়ে গেছে। এখন আমি কিছু বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টিকে পরিষ্কার করতে চাই। মাননীয় মডারেটর পরিবারের শিশুর প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে তার চরিত্র, নৈতিকতা এবং মূল্যবোধের ভিত্তিতে স্থাপিত হয়। মনোবিজ্ঞানী আহ্লাদ বান্ধব সোশ্যাল লার্নিং থিওরি অনুসারে শিশুরা পর্যবেক্ষণ এবং অনুকরণের মাধ্যমে শেখে। তারা তাদের চারপাশের মানুষদের বিশেষত বাবা মা বড়দের আচরণ দেখে নিজেদের আচরণ তৈরি করে। কেউ যদি বাড়িতে থেকে ফোনে বলে বাড়িতে নিয়ে শুয়ে মিথ্যা শুনেছে, মিথ্যার আচরণ শেখে। মাননীয় মডারেটর পরিবারের বড়রা যেভাবে বিবাহ অপরিচিত ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলবে, শিশুরাও সেরকম করবে। রিস্কাওয়ালাকে আপনি সম্বোধন বা দোকানদারকে ধন্যবাদ দেয়, এসব কিছুই শিশু তার পরিবার বা অভিভাবকদের কাছ থেকে শেখে এবং নিজের জীবনে তার প্রয়োগ করে। মাননীয় মডারেটর পশু পাখি বা অসহায় মানুষকে দয়া দেখানো কিংবা গৃহপালিত পশু পাখির প্রতি যত্ন নেওয়া, এসব কিছু শিশুরা অভিভাবকদের দেখে শেখে। শিশু যদি দেখে তার বাবা মা তার দাদাদের বা নানা নানিকে যত্ন নেন, তাদের সাথে নরমভাবে কথা বলে, তাহলে শিশুরা শিখবে কিভাবে বড়দের সম্মান করতে হয়। এটি বের হাজারটা উপদেশ অপেক্ষা বেশি কার্যকর। মাননীয় মডারেটর আমরা বেগম রোকেয়াকে নারী জীবনের অগ্রদূত হিসেবে সবাই জানি, কিন্তু তার পেছনে তার অভিভাবক বড় ভাই ইব্রাহিম সাহেবের শিক্ষার প্রতি সচেতনতাই তার কাজ করেছে ইতিহাস বিখ্যাত। বেগম রোকেয়া তার সচেতন বড় ভাইয়ের সহায়তা না পেলে হয়তো আজ আমি আপনি কেউ তাকে চিনতাম না। তাই বলতে চাই মানসম্মত শিক্ষার জন্য প্রয়োজন অভিভাবকদের সচেতনতা। মাননীয় মডারেটর আমরা জানি সরকার আমাদের বিনামূল্যে বই দেয়, উপবৃত্তি দেয় এবং শিক্ষকরা অনেক শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা আন্তরিকতার সাথে আমাদের পাঠদান করে। তবুও আমরা মানসম্মত শিক্ষায় পিছিয়ে, এর প্রধান কারণ হলো অভিভাবকদের অসচেতনতা। মাননীয় মডারেটর অনেক অভিভাবক মনে করেন 2 বা 4 দিন স্কুলে থাকলে কিছুই হবে না। তারা সন্তানকে বিভিন্ন আয় রোজগার কাজে বেশি নিয়োজিত করেন, বিশেষ করে হাটের দিক কিংবা ধান কাটার মৌসুমে কিংবা মাছ ধরার কাজকে তাদের বেশি নিয়োজিত করেন। তাদের এই ধরনের কাজে কে দেয়? বিদ্যালয়ের শিক্ষক না তাদের অভিভাবক? প্রশ্ন রেখে গেলে আশা করি প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবে। মাননীয় মডারেটর অনেক অভিভাবক শিশুদের পড়াশোনা উৎসাহ কিংবা পড়ার পরিবেশ সৃষ্টি করেছে দেওয়া তো দূরে থাক, তারা সন্তানকে ঠিকমতো খাতাকলম কিনে দেয় না। অনেক অভিভাবক জানি না তার সন্তান কোন শ্রেণীতে পড়ছে। প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী দাদি কিংবা নানির কাছ থেকে পড়ালেখা করে, তাই তারা যখন তখন সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়, ফলে শিশু ধীরে ধীরে পড়ালেখা থেকে দূরে চলে যায়। তাই বলব প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায় অভিভাবকদের অসচেতনতা। মাননীয় মডারেটর আমরা যদি মানসম্মত শিক্ষা চাই তাহলে শুধু স্কুল না, অভিভাবককেও দায় নিতে হবে। অভিভাবক অসচেতন হলে মানসম্মত প্রাথমিক শিক্ষা সম্ভব নয়। তাই প্রতিপক্ষ আসংসতাকে শিকার হয়ে এক হয়ে দীর্ঘঘণ্টা আওয়াজ দেবে। অভিভাবকদের অসচেতনতায় প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায়। ধন্যবাদ মডারেটর। এবারে আসছে ইতিমধ্যে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিভিন্ন অন্তরায় উল্লেখ করে গেছেন। তার মধ্যে শুধু দুটি সংক্ষেপে আলোচনা করে যাব। 1, দরিদ্রতা; 2, শিক্ষার্থীর আগ্রহের অভাব। যার দ্বারা প্রমাণ করে যাব অভিভাবকের অসচেতনতা মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায় হতে পারে না। কারণ মাননীয় মডারেটর আমরা আজ অভিভাবকের অসচেতনতা মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায় এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর আমরা একেবারে অস্বীকার করছি না যে অভিভাবকের অসচেতনতা মানসম্মত প্রাথমিক শিক্ষার অন্তরায় নয়। শুধু জোর গলায় বলতে চাই এটি প্রধান অন্তরায় নয়। মাননীয় মডারেটর এ পর্যায়ে আমি প্রথমে দরিদ্রতা যে মানসম্মত প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অন্তরায় সে সম্পর্কে আলোচনা করেছি। সমাজবিজ্ঞানী হ্যারিংটন বলেছেন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা প্রভৃতির ন্যূনতম মান থেকে বঞ্চনাই হলো দরিদ্রতা। অমর্ত্য সেন বলেছেন দরিদ্রতা হলো ল্যাক অফ অ্যাক্সেস টু রিসার্চ। অর্থাৎ মাননীয় মডারেটর দরিদ্রতা এমন একটি অভিশাপ যার শুরুটাই বঞ্চনা দিয়ে হয়েছে।
দরিদ্রতা শুধু অর্থের অভাবেই নয়, এটি মানুষের স্বপ্ন, মর্যাদা আর সম্ভাবনাকে গ্রাস করে। সমাজগত মানুষ প্রতিদিন দুঃখে কষ্টে দিন কাটায়। বাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, অসুখ হলেও চিকিৎসা পায় না। এসবই দরিদ্রতা নির্মম বাস্তবতা। দরিদ্র প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি বড় বাধা, কারণ এটি অনেক শিশুকে স্কুল থেকে ঝরে পড়ার দিকে ঠেলে দেয় এবং শিক্ষার মানকে প্রভাবিত করে। দরিদ্রতা যেভাবে শিক্ষার মানকে প্রভাবিত করে, শিশু শ্রম। অনেক দরিদ্র পরিবারের শিশুরা লেখাপড়ার পরিবর্তনে উপার্জনের জন্য শ্রমে নিয়োজিত হয়। ঝরে পড়া, পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থী পড়া ছেড়ে দিতে বাধ্য হয়। অপুষ্টি ও স্বাস্থ্য, দরিদ্রতার কারণে পুষ্টিহীনতা এবং স্বাস্থ্যগত সমস্যা দেখা যায়, যা শিশুর শিক্ষার ক্ষমতাকে ব্যাহত করে। শিক্ষার মান, দরিদ্রের কারণে অনেক দরিদ্র এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের মান ভালো হয় না, যা শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা লাভে বাধা দেয়। উদাহরণস্বরূপ, 2020 সালে আমাদের বিদ্যালয়ে বিপুল নামে একজন শিক্ষার্থী পারিবারিক অসচ্ছলতার কারণে বিদ্যালয়ে আসা বন্ধ করে এবং পারিবারিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য শিশু শ্রমে লিপ্ত হয়। বিগত সেপ্টেম্বর 2025 আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বর্তমানে 22.1% জনগোষ্ঠী নিরক্ষর। তিনি আরো বলেছেন, নিরক্ষর জনগোষ্ঠী মূলত বিদ্যালয়ে বহির্ভূত বা ঝরে পড়া শিশু। যেহেতু নিরক্ষরতা ও দরিদ্রতা উভয়ের ক্ষেত্রে পার্বত্য জেলা বান্দরবান, সুতরাং নিঃসন্দেহে বলতে পারি দরিদ্র মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্যতম অন্তরায় নয়, অর্থাৎ মাননীয় মডেলের অভিভাবকের অসচেতনতা মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায় নয়। দ্বিতীয়ত, শিক্ষার্থীর আগ্রহের অভাব মানসম্মত প্রাথমিক শিক্ষার একটি বড় বাধা। শুনতে আমি একটি কবিতা আবৃত্তি করেছিলাম, যেখানে বলেছি, শিক্ষা বিষয়ে আগ্রহ না থাকলে তার জীবনটা হবে দুর্বিষহ। এই আগ্রহের অভাবে কেউ তাকে জ্ঞান দান করতে পারবে না, ফলে সে জ্ঞানের অভাবেই থাকবে। উদাহরণস্বরূপ, আমাদের পঞ্চম শ্রেণীর বাইজিৎ, যার বাবা মা সচেতন, পারিবারিকভাবে মোটামুটি সচ্ছল। তার পরিবারের বড় ভাই মাধ্যমিক পর্যায়ে সুন্দরভাবে লেখাপড়া করেছে, তার ছোট বোন নিকটতম কিন্ডারগার্টেনও পড়াশোনা করেছে। আমাদের অনেক শিক্ষক হোম ভিজিট করেও সেই বাইজিৎকে বিদ্যালয়ে আনতে পারেননি, একমাত্র কারণ সে শিক্ষায় অনাগ্রহী। তার পরিবারের সকলেই সচেতন থাকা সত্ত্বেও সে ঝরে পড়ার দিকে চলে গেছে। মাননীয় মডেল, তাহলে কি আমরা বলতে পারি না যে অভিভাবকের অসচেতনতা মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায় নয়? তাই প্রতিপক্ষ দল আসুন একসাথে সবাই বলে, অভিভাবকের অসচেতনতা মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায় নয়। ধন্যবাদ মাননীয় মডেল, ধন্যবাদ সবাই। এবারে আবারও আমরা পক্ষ দলে আসছি। পক্ষ দলে আবারও অভিভাবকদের অসচেতনতায় মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায়, এই বিষয় নিয়ে সর্বশেষ পক্ষ দলের তার কি কেয়া খাতুন তার বক্তব্য শেষ করবেন। শিক্ষা শিকড়কে তো কিন্তু ফল মিষ্টি। আর আমি মডার্ন সম্মানিত বিচারবৃন্দ ও উপস্থিত সুধী সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় অভিভাবকের অসচেতনতা মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায়। বিষয়টির পক্ষে বলছি। ইতিপূর্বে আমার দলের দুজন বক্তা খুব সুন্দরভাবে বলেছেন কেন অভিভাবকের অসচেতনতা মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায়। আমি তাদের কোনো সমর্থন করে বলবো, শিক্ষা মানে শুধু বই পড়া নয়, শিক্ষা মানে শৃঙ্খলা, নিয়ম, মূল্যবোধ, আচরণ। এই জিনিসগুলো শিশুকে শেখায় তার পরিবার বা অভিভাবকরা। তাই তা বলা হয় পরিবারের শিশু প্রথম বিদ্যালয়। মাননীয় মডেল, যদি অভিভাবক সন্তানের সামনে খারাপ ভাষা ব্যবহার করেন, নিয়ম নীতি মেনে না চলেন, তাহলে সন্তানও তেমনই শিখবে। সে বই পড়লেও ভালো মানুষ হতে পারবে না। তাহলে মানসম্মত শিক্ষা কোথায়? অতএব অভিভাবকদের সচেতনতা শুধু পড়াশোনায় নয়, নৈতিক শিক্ষাও জরুরি। শিশু যদি স্কুল থেকে অন্য কোনো বাচ্চার পেন্সিল নিয়ে আসে আর তার অভিভাবক যদি তাকে বুঝিয়ে দেন অন্য জিনিস নিয়ে আসা ঠিক নয় এবং পরের দিন পেন্সিলটি ফেরত দেওয়ার মানসিকতা করে তোলেন, তবে সে শিশু যে শিক্ষাটা পাবে তা তাকে কোনোদিন পথভ্রষ্ট করবে না। মাননীয় মডেলের অভিভাবক তথা পরিবার যদি শিশুকে নিজের খেলনা, বইপত্র, জামাকাপড় গুছিয়ে রাখা, খাবার প্লেট ধুয়ে রাখা, এসব ছোট ছোট দায়িত্ব পালনের মাধ্যমে বড় করে তোলে, তবে সেই শিশু দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। অর্জিত হবে আমাদের কাঙ্ক্ষিত আচরণিক পরিবর্তন, যা মানসম্মত শিক্ষার বড় অর্জন। মাননীয় মডেলটার হার্ভার্ড ইউনিভার্সিটির মেকিং ক্যারিং কমন প্রজেক্ট অনুসারে যে শিশুরা বাড়িতে দয়া, সহানুভূতি এবং অন্যের প্রতি দায়িত্বশীলতার শিক্ষা পায়, তারা স্কুলে এবং পরবর্তী জীবনে অনেক বেশি সফল এবং সুখী হয়। চাইল্ড সাইকোলজিস্টদের মতে 8 বছর আগে শিশুদের মধ্যে নৈতিকতার মূলভিত্তি তৈরি হয়ে যায়। এ সময় বাবা মায়ের আচরণ এবং পারিবারিক পরিবেশ তাদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তথ্যসূত্র মোহাম্মদ কামরুজ্জামান খান, সুপারিনটেন্ডেন্ট, পিটিআই, ঢাকা, ফেসবুক পেজ। মাননীয় মডেলটার অনেক সময় অভিভাবকরা সন্তানের সামনে বলেন, পরে কি হবে, চাকরি তো পাওয়া যায় না। এ ধরনের কথা শিশুর মনে পড়াশোনার প্রতি বিরক্তি তৈরি করে। মাননীয় মডেলটার আমার প্রতিপক্ষ বন্ধুরা দরিদ্রতার কথা বললেন, কিন্তু আমি বলবো দরিদ্রতা পড়াশোনার জন্য তেমন কোনো প্রতিবন্ধকতা নয়। যদি হতো তাহলে প্রতি বছর রিক্সাওয়ালা কিংবা চায়ের দোকানদার বা দিনমজুরের ছেলেমেয়েরা ডিসিএস এ, প্রশাসন বা মেডিকেলে চাষ করতো না। তাই বলছি দরিদ্রতা নয়, বরং মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায় অভিভাবকদের অসচেতনতা। মাননীয় মডেলটার একটা গল্প বলি। ছোট্ট শিশুকে কিছু চকলেট আর একটি চিরকুট দিয়ে বিদ্যালয়ের প্রধান চিরকুটি তার মাকে দিতে বলেন। শিশুটি হাসি মুখে চিরকুটি তার মাকে দিয়ে জানতে চান কি আছে তাতে। মা খুশি মনে পড়াশোনার ছেলেকে আর বলেন, আমার ছেলে যাই তো আমি এলাম। আজ রে বাবা, তোমাকে আর বিদ্যালয়ে যেতে হবে না। সে ছেলে মায়ের উৎসাহ অনুপ্রেরণায় জগৎ বিখ্যাত টমাস আলভা এডিসন, যার অবদানে সারা বিশ্বে আলোচিত হচ্ছে। এখানে সচেতনতার ভূমিকায় প্রমাণ করে শিশু বিকাশে তার পরিবারের অবদান কত গুরুত্বপূর্ণ। তাই প্রতিপক্ষের বন্ধুরা তর্কের ক্ষেত্রে তর্ক না, বরং সত্যকে স্বীকার করে বলুন, অভিভাবকদের অসচেতনতায় মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধানতায়। ধন্যবাদ মাননীয় মডেল, ধন্যবাদ সবাই। ধন্যবাদ জানাচ্ছি কেয়া খাতুন তার চমৎকার যুক্তিখণ্ডন। এই পর্যায়ে আমরা সর্বশেষ বিপক্ষ দলের তার্কিক আমন্ত্রণ জানাবো ফারিহা আক্তারকে তার বক্তব্য উপস্থাপন। আসুন না নতুন করে
আহা একটু কষ্ট হলো এখন শিখে আসবো আমরা চা চালাবে মনে আলো মনের মধ্যে হলো তখনই চলবে যখন মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন হবে মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মন্ডলী আমার প্রতিপক্ষ দল ও উপস্থিত সকল ছাত্রছাত্রী ভাই বোনকে বিতর্ক চলছে আজকের বিতর্কের বিষয় অভিভাবকের অসচেতনতায় মানসম্মত আত্মবিশ্বাস প্রধান অন্তরায় ইতিমধ্যে আমাদের প্রথম অধিকার বক্তা বিভিন্ন তথ্য যুক্তি বাস্তব উদাহরণের মাধ্যমে স্পষ্ট করে গেছে অভিভাবকের অসচেতনতা মানসম্মত আত্মবিশ্বাস প্রধান অন্তরায় নয় মাননীয় মডারেটর আমি দলের শেষ বক্তা ও দলনেতা হিসেবে আবার সুস্পষ্টভাবে প্রমাণ করে যাব অভিভাবকের অসচেতনতা মানসম্মত আত্মবিশ্বাস প্রধান অন্তরায় নয় মাননীয় মডারেটর আমার দলের প্রথম বক্তা মানসম্মত আত্মবিশ্বাস প্রায় 1,000-এরও বেশি অন্তরের বিশদভাবে উল্লেখ করে গেছে সেখানে মাত্র 80 অন্তরকে আমার প্রতিপক্ষ দল প্রধান অন্তরায় বলেছে আমরা তো একেবারে তাদের কথা ফেলে দিইনি আমরা শুধু এটাই বলছি ও বুঝাচ্ছি যে অভিভাবকের অসচেতনতা মানসম্মত আত্মবিশ্বাস প্রধান অন্তরায় নয় মাননীয় মডারেটর আশা করছি আমার প্রতিপক্ষ দল না বুঝলে আপনার মাধ্যমে বিজ্ঞ বিচারককে বুঝাতে সক্ষম হয়েছি মাননীয় মডারেটর এবার আমি মানসম্মত আত্মবিশ্বাস শিক্ষা অপরিহার্য কিছু উপাদান উল্লেখ করবো যাতে সকলে বুঝতে পারবেন মানসম্মত আত্মবিশ্বাসের প্রধান অন্তরায় কি আর সেগুলো হলো 1 সুস্থ সবল ও পরিপুষ্ট শিশু 2 আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রতি পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ যোগ্য ও নিবেদিত শিক্ষক 4 সহায়ক পিতামাতা ও পরিবার 5 ভৌত অবকাঠামো ও একীভূত মনোসামাজিক পরিবেশ 6 শিক্ষাক্রমিক কার্যাবলী 7 উপযুক্ত মূল্যায়ন পদ্ধতি 8 গবেষণা ও উন্নয়নের পর্যাপ্ত সুযোগ নয় কার্যক্রম ব্যবস্থাপনা তত্ত্ব প্রধান তাহলে মাননীয় মডারেটর আপনার মাধ্যমে আমার প্রতিপক্ষ দলের নিকট প্রশ্ন কিভাবে সম্ভব এতগুলো বিষয় বাদ দিয়ে অভিভাবকের অসচেতনতা মানসম্মত আত্মবিশ্বাস প্রধান অন্তরায় হতে পারে তাই প্রতিপক্ষ দল আসুন সবাই মিলে বলি অভিভাবকের অসচেতনতা মানসম্মত আত্মশিক্ষার প্রধান অন্তরায় হতে পারে না মাননীয় মডারেটর আমার দল প্রতিপক্ষ দলের একজন বক্তা বলে গেছেন নেপালের সেই বিখ্যাত উক্তিটি আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব তিনি কিন্তু সচেতন অভিভাবকের কথা বলেননি অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি প্রতিপক্ষের এই সীমিত জ্ঞান থেকে আমার হাসি পাচ্ছে তারা জানেই না যে ফরাসি বিপ্লবী অন্যতম সফল জেনারেল নেপোলিয়নের মা ছিলেন একজন নিরক্ষর তবু তার জীবনের সফলতার কারণ কি ছিল জানেন নিজের আগ্রহ ও মানসম্মত আত্মশিক্ষা অর্জন যা তিনি বিদ্যালয় থেকেই অর্জন করেছেন এই কারণে বিদ্যালয়ে গুরুত্ব বিবেচনা করে নিজেই প্রতিষ্ঠা করেছেন 50-এর বেশি বিদ্যালয় তথ্যসূত্র দৈনিক প্রথম আলো জাতীয় শিক্ষা দিবস 16 সেপ্টেম্বর 2024 মাননীয় মডারেটর তিনি খুব এইভাবে বলে যেতে পারতেন মায়ের মতো সচেতন অভিভাবক সে শিক্ষিত হোক আর নিরক্ষর হোক তিনি কিন্তু তা বলেননি হয়তো তিনি তার নিরক্ষর মায়ের নিকট উপদেশ থেকে তেমন কিছু সহযোগিতা উপদেশ পাননি তিনি অবশ্যই সে ধরনের মায়ের কথা বলে গেছে যে মা মানসম্মত আত্মশিক্ষা অর্জন করেছেন তাই সুস্পষ্টভাবে এটাই প্রমাণিত হয় যে অভিভাবকের অসচেতনতা মানসম্মত প্রাথমিক শিক্ষার অতি সামান্য একটি অন্তরায় হতে পারে প্রধান অন্তরায় নয় অর্থাৎ মাননীয় মডারেটর অভিভাবকের অসচেতনতা মানসম্মত আত্মবিশ্বাসের প্রধান অন্তরায় হতে পারে না ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ সকলকে আমরা বিতর্কের একদম অবস্থানে চলে আসছি এবারে পক্ষ এবং বিপক্ষ দলের যে দুজন দলনেতা আছেন তারা প্রত্যেককেই 2 মিনিট করে যুক্তি খণ্ডনের জন্য সময় পাবে এখানে পক্ষ দলের দলনেতা কেয়া খাতুকে তার পক্ষে আরো 2 মিনিট আমরা পক্ষে তার দলীয় উপস্থাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আবারও কিছু বলার সুযোগ দেওয়ার জন্য মাননীয় মডারেটর আমি আপনার মাধ্যমে আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে বলতে চাই প্লিজ জেগে জেগে আর ঘুমাবেন না বন্ধুরা ঘুমন্ত মানুষকে জাগানো সহজ কিন্তু জেগে ঘুমানো মানুষকে জাগানো সম্ভব না আমার প্রতিপক্ষের বক্তব্য শুনে মনে হচ্ছে তারা জেগে জেগে ঘুমাচ্ছে নতুবা তাদের চোখে কাঠের চশমা রয়েছে তারা সহজ সত্যটাকে চোখে দেখেও না দেখার ভান করছে প্রতিপক্ষ চোখের কাঠের চশমাটা খুলুন লক্ষ্য করুন সমাজের দিকে যেখানে অভিভাবকদের অসচেতনতায় মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রধান অন্তরায় সেখানে আপনারা প্রধান অন্তরায়কে ঢেকে রেখে ডজনখানিক প্রতিবন্ধকতার কথা বলে গেলেন হ্যাঁ প্রতিপক্ষ আপনাদের ডজনখানিক প্রতিবন্ধকতাগুলোকে আমরা গৌণ হিসেবে দেখছি সেগুলো প্রতিবন্ধক কিন্তু প্রধান নয় প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে অভিভাবকদের অসচেতনতা এবং অভিভাবকদের অসচেতনতা প্রতিবন্ধক একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই বিদ্যালয়ের সকল শিক্ষককে আমরা শিক্ষক হিসেবে মানি কিন্তু প্রধান শিক্ষক একজন সেই একজনের নেতৃত্বে যেমন একটি বিদ্যালয়ের সকল কার্যক্রম তথা সফলতা নির্ভর করে তেমনি তার ব্যর্থতায় বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা মুক্ত করে প্রতিপক্ষ হাজারো অন্তরের মূল বা প্রধান অন্তরায় হচ্ছে অভিভাবকদের অসচেতনতা এই প্রধান অন্তরায়টি দূর করতে পারলে অর্জিত হবে আমাদের মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রধান অন্তরায়কে বাদ দিয়ে আপনারা যতই বোকার মতো যুক্তি দেখান না কেন তা টিকবে না প্রতিপক্ষ যতই শাক দিয়ে মাছ টাকার চেষ্টা করে না কেন মাছ কি দেবে শাক দিয়ে মাছ টাকা যায় না মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন নেপোলিয়নের মা নিরক্ষর ছিলেন মাননীয় মডারেটর নিরক্ষরতা ও সচেতনতা এক জিনিস নয় সচেতনতার জন্য অক্ষরকে আবশ্যক নয় এজন্য দরকার সচেতন মানসিকতা সুতরাং বলা যায় নিরক্ষর অভিভাবকও সচেতন হতে পারে প্রতিপক্ষ অভিভাবক যদি সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে না পাঠান নিয়মিত খোঁজ খবর না রাখেন তবে শিক্ষক কিংবা প্রতিষ্ঠানের দোষ দিয়ে কি আপনারা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে পারবেন প্রশ্ন রেখে গেলাম আশা করি উত্তর দিয়ে যাবেন প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন মানসম্মত শিক্ষার প্রধান অন্তরায়ের একটি উপাদান হলো সুস্থ সবল ও পরিপুষ্ট শিশু এখন প্রশ্ন হলো একটি শিশু সুস্থ সবল ও পরিপুষ্ট কি আপনাকেই হবে নাকি এর পিছনে আছে সচেতন অভিভাবকের ভূমিকা পরিশেষে নেলসন ম্যান্ডেলার কথা বলতে চাই এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপন উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কেয়া খাতুকে তার চমৎকার যুক্তি খণ্ডন আমরা এ পর্যায়ে সর্বশেষ বিতার্কিক দলের কাছে আমরা যাব ফারিহা আক্তার
দেওয়ার জন্য মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেছে অভিভাবকের অসচেতনতার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না এসে মাছ ধরতে কিংবা হাঁটে দেয় বাবাকে সাহায্য করতে। এটা অভিভাবকদের অসচেতনতা নয়, বরং এটি দরিদ্রতা ও শিক্ষার্থীদের অনাগ্রহতা। প্রতিপক্ষ দলের দ্বিতীয় কথা বলে গেছেন দাদা দাদি বা নানানির কাছে থাকে বলে অসচেতনতার কারণে বিদ্যালয়ে না এসে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যায়। তারা কি কখনো খোঁজ নিয়ে দেখেছেন মা বাবা পারিবারিক অসচ্ছলতার কারণে অভাব দূরীকরণের জন্য ঢাকা কিংবা বিভিন্ন জায়গায় টাকা রোজগারের জন্য গেছে? সেজন্য মাননীয় মডারেটর জোর করে বলতে চাই অভিভাবকের অসচেতনতা কখনোই মানসম্মত আদেশের প্রধানত হতে পারে না। মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষের দলের একজন বক্তা বলে গেছেন বেগম রোকেয়ার পরিবার বলেছেন বেগম রোকেয়ার কথা। বেগম রোকেয়া পরিবার যদি সম্ভ্রান্ত পরিবার না হতো, তার পরিবার যদি দরিদ্র পরিবার হতো, তাহলে তৎকালীন সময় কখনোই বেগম রোকেয়া প্রতিষ্ঠিত হতে পারতো না। এখানে বেগম রোকেয়ার গভীর আগ্রহী তাকে মহিষী নারী বানিয়েছে। মাননীয় মডারেটর আমরা গ্রাম্য গুরুজনের নিকট প্রায় শুনে থাকি হাউসে বিদ্যা। শিক্ষার্থীরা যদি হাউস তথা আগ্রহ না থাকে কখনোই বিদ্যা অর্জন সম্ভব হয় না। সেখানে অভিভাবক সচেতন হোক বা না হোক। মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষের দলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শিশুর জন্য শিশু বান্ধব শিক্ষণ পরিবেশ সৃষ্টি না করে শুধুমাত্র অভিভাবকের অসচেতনতাকে প্রধান অন্তরায় হিসেবে দেখাটা ওদের পিন্ডি বুদোর খাড়ি দেওয়ার মতো মনে হচ্ছে। যেখানে বিদ্যালয় শ্রেণী কখনে বারান্দায় পাঠদান চলে, যেখানে বৃষ্টি পানি চলে শিক্ষার্থীদের মাথায় পড়ে, যেখানে শিক্ষার্থীদের খেলার মতো পর্যাপ্ত মাঠ নেই, এমনকি অনেক বিদ্যালয় আছে যেখানে যাওয়ার মতো রাস্তা নেই, টয়লেট বা স্যানিটেশন ব্যবহারের ব্যবস্থা, সেখানে আপনি আছেন অভিভাবকের অসচেতনতা নিয়ে। বড় হাস্যকর। মাননীয় মডারেটর প্রতিপক্ষ দলের প্রশ্নের জবাব বলতে চাই ধরে নিলাম অভিভাবক সচেতন ও দায়িত্বশীলতার সাথে তার সন্তানকে বিদ্যালয়ে পাঠাচ্ছে, কিন্তু বিদ্যালয় যদি শ্রেণী শিক্ষক সংকট থাকে কিংবা শিক্ষকদের আন্তরিক না হন তাহলে কি মানসম্মত মাধ্যমিক শিক্ষা নিশ্চিত হবে? মাননীয় মডারেটর শিক্ষক আন্তরিক হবেই বা কেন যেখানে শিক্ষকদের টিফিন ভাতা মাত্র দৈনিক 6 টাকা, যাদের আমরা চিপসের প্যাকেটও কিনতে পারবো না। মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দলের আরেকজন বক্তা টমাস আলভা এডিসনের কথা বলে গেছে এক্সেপশন ইজ নট এক্সাম্পল, অর্থাৎ ব্যতিক্রম কখনোই উদাহরণ হতে পারে না। তাই প্রতিপক্ষ দল আমার দলের যুক্তি তর্ক ও বাস্তবতার কাছে হার মেনে আসুন। একসরে বলি অভিভাবকের অসচেতনতা কখনোই মানসম্মত মাধ্যমিক শিক্ষার প্রধান অন্তরায় হতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী ও ধন্যবাদ সবাইকে। আমরা একটি চমৎকার এবং মনোমুগ্ধকর বিতর্ক অনুষ্ঠান উপভোগ করলাম। সম্মানিত বিচারক মন্ডলী, আমার সহকর্মী, আমার সম্মানিত মায়েরা এবং অত্র বিদ্যালয়ের ছোট্ট সোনামণিরা, কি বিতর্ক কেমন লাগলো আপনাদের? ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ। আমরা এরকমই চাই, তাই না? আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয় কাজে বড় হবে। আমরা আমাদের সন্তানরাই হচ্ছে দেশের সন্তান, শ্রেষ্ঠ সন্তান। কি মায়েরা যারা আছে কি আমাদের ধন, নাকি আমাদের অমূল্য সম্পদ, প্রাণের ধন এরা, তাই না? আচ্ছা, এরা যেন ভালোভাবে মানুষ হয়ে ওঠে, এটা কিন্তু আমরা চাই। কি বলেন? এটাই আমরা চাই। আমি কিছু কথা বলবো এখানে, ততক্ষণে হয়তো বা বিচারক মন্ডলী তারা তাদের নম্বর ঠিকঠাক করে পক্ষে এবং বিপক্ষে কোন দল এখানে ভালো করেছে বা কোন দল বিজয়ী সেটা প্রকাশ করবে। আমি এর ফাঁকে কিছু কথাবার্তা বলি, কি বলেন? আচ্ছা মায়েরা, আমরা পক্ষে এবং বিপক্ষে অনেকগুলো কথাবার্তা শুনেছি, তাই না? আমাদের আজকের যে বিষয় নির্ধারণ করা হয়েছে চমৎকার বিষয়, যুগোপযোগী বিষয়, কি তাই না? আমাদের বর্তমান স্কুলের আমাদের যে দ্বন্দ্বদশা, আমরা আমাদের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী আমরা খুঁজে পাই না। কি শিক্ষার্থী যদিও আছে নিয়মিত স্কুলে আসে না। বলা হয়ে থাকে একটি দেশ পরিবর্তন হতে পারে 3টি উপাদান দ্বারা। একটা হচ্ছে বাবা মা, একটা হচ্ছে শিক্ষক, আর একটা হচ্ছে শিক্ষার্থী। এই 3টার সমন্বয়ে একটি দেশ পরিবর্তন হতে পারে। কি পারে? পারে। তো এখানে আমরা যে আজকের বিষয়টা নির্ধারণ করেছি যে মানসম্মত শিক্ষা। আসলে মানসম্মত শিক্ষাটা কি? মানসম্মত শিক্ষা বলতে কিন্তু অনেকগুলো বিষয়ের সমাহার, অনেকগুলো বিষয় নিয়ে। সেখানে অভিভাবকের অংশগ্রহণ থাকবে, সেখানে শিক্ষক থাকবে, সেখানে শিক্ষার্থী ছাত্র থাকবে, অবকাঠামোগত যে বিদ্যালয়ের অবস্থান, ভৌগোলিক অবস্থান সেই বিষয়টা থাকবে, পারিপার্শ্বিক অবস্থান, এই অনেকগুলো বিষয় যখন একসাথে কাজ করবে, যখন কোনোটারও সেখানে অভাব থাকবে না, এই সবগুলোর সমন্বয় মিলে কিন্তু মানসম্মত শিক্ষা। কি বলেন? আমাদের প্রাথমিক শিক্ষার লক্ষ্যটা কি জানেন? জানি না। এখানে লক্ষ্যটা হচ্ছে শিশুর দৈহিক, মানসিক, শারীরিক, আধ্যাত্মিক সবকাল বিকাশ সাধন, এবং পাশাপাশি তাদেরকে কি তাদেরকে স্বপ্ন দেখাতে হবে, এবং পাশাপাশি উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উন্নত করাটাই হচ্ছে মূলত আমাদের প্রাথমিক শিক্ষার লক্ষ্য।
এই উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রাথমিক শিক্ষা মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ সরকার সহ আমরা সবাই কিন্তু কাজ করে যাচ্ছি। মায়েরা, আপনার সন্তান যখন আপনার কাছে প্রিয় বস্তু, একটি বিদ্যালয়ের মূল চালিকা শক্তি হচ্ছে কিন্তু আমাদের এই শিক্ষার্থী। এই শিক্ষার্থী যদি নিয়মিত স্কুলে না পাঠান, আমরা কিন্তু তাদের আমার স্কুলকে ভালোভাবে পরিচালিত করতে পারবো না। কি বলেন? স্কুলে পাঠিয়ে দিয়ে কি ক্লাস বলো তো শিক্ষার্থী মায়েরা? স্কুলে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে পাঠান এই পর্যন্তই, আর খোঁজও নেন না যে ছেলেমেয়েটা স্কুলে আসছে, পাশে তাদের বন্ধু বান্ধব সহকারে খেলাধুলা করতেছে, মার্বেল খেলাচ্ছে, না কি সাঁতার কাটতেছে অন্য পুকুরে যায় বা নদীর ধারে গেছে বেড়াতে। কি এরকম আমাদের প্রাথমিক বিদ্যালয়ের দৈন্য দশাগুলো? তো এখানে বাংলাদেশ সরকার কিন্তু সক্রিয় দিয়েছে আমাদের। বাংলাদেশ সরকার একদম অভিবৃদ্ধি থেকে শুরু করে, বই থেকে শুরু করে বছরের প্রথম দিনেই বই দিচ্ছে। কি বলেন? বই পায় না আপনাদের ছেলেমেয়েরা? জানুয়ারি মাসের প্রথম তারিখে পায় না? 1 জানুয়ারি পাচ্ছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যালয়গুলোর অবস্থা অনেকখানি খারাপ। আমরা 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 অনেকগুলো কারণ এখানে চলে আসছে যে কেন আমরা আমাদের শিক্ষাকে মূল ধারায় নিয়ে আসতে পারছি না। অনেকগুলো কারণ, তাই না? এখানে আমরা আজকের বিতর্কের যে বিষয়টা এখানে নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে অভিভাবকদের অসচেতনতা। এটা কিন্তু হয়তো দায়ী কি? এটাই দায়ী। অনেকগুলো উপাদান আছে না? অনেকগুলো উপাদান আছে এখানে। অভিভাবক, এখানে তো সব ধরনের সব অভিভাবক যে বড় লোক বা তাদের অবস্থা সম্পূর্ণ অবস্থা, এটা কি আসলে নাই। আমরা প্রাথমিক বিদ্যালয়ে যে অভিভাবকদের নিয়ে কাজ করি, সেটা হচ্ছে সবগুলি কিন্তু প্রান্তিক লেভেলে। দিন আনে দিন খাওয়া মানুষের সন্তান নিয়ে আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালনা করে থাকি। এবং চ্যালেঞ্জ এবং যে অন্তরায়, অনেক অনেক পাহাড় সম অন্তরায়। আপনারা তো শুধু ভাবেন যে এই আমাদের শিক্ষকরা স্কুলে আসে বসে থাকে, ক্লাসে যায় না, এসে যায়, কি এরকম না? এরকম কিন্তু ভিতরে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, অনেকগুলো জিনিস। এখানে অভিভাবকের সচেতনতার কথা বলা হচ্ছে। অভিভাবক যদি না আসে স্কুলে, আমার ছেলেমেয়েরা আসলে দেখি কেমন করে লেখাপড়া করাচ্ছেন স্যারেরা। কে স্যারেরা কেমন করে লেখাপড়া করাচ্ছেন? আপনারাও চান হতে না যে লেখাপড়ার পাশাপাশি ওই শরীরটা বাজারে হতে যাবে, বাবা মাকে একটু সাহায্য করবে, এটা আমরাও চাই। আমরা চাই কি কোনটা জানেন? আমরা চাই আপনার ছেলেমেয়েরা যেন পড়াশোনা ঠিক রেখে, পড়াশোনার কামটা যেন ঠিক হয়, থুয়ে বাকি কাজগুলো করে, তাহলেই তো হয়ে যায়। বাজারে যাও বা বাবা মার সাথে তারা কাজে যায়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একটু অভিভাবক যারা আছে একটু সচেতন হবে, দেখবেন যে হয়ে গেছে। আর প্রাথমিক পাশ করলেই যে সবটাই হয়ে যাবে এমনটা নয়। আমরা দেখতে পাই যে পড়াশোনা ছাড়াও কিন্তু অনেক কিছু করতে পারে আমাদের দেশে, উন্নত দেশের বা আমাদের দেশের ছেলেমেয়েরা পারে না? পারে, কোনো লেখাপড়া নেই। তারপরে দেখবেন যে দেশের আয়ের খাতে তাদের বিরাট অবদান, কোনো লেখাপড়া। কিন্তু আমরা চাই লেখাপড়া একটু থাকলে এই অবদানটা আরো বেশি হবে, আরো ফুটফুল হবে। কি বুঝতে পারছেন? এখানে অনেকগুলো বিষয় চলে আসছে। এখানে যে টমাস আলভা এডিসনের কথা চলে আসছে, নেপোলিয়ন বোনাপার্টের কথা বলা হচ্ছে, বেগম রোকেয়ার কথা বলা হচ্ছে। এই যে টমাস আলভা এডিসন, এর একটা আমি গল্পটা দিয়ে শুরু করি। যদি আসছিল এখানে তার্কিকরা উপস্থাপন করেছে যে বলা হচ্ছে যে মায়ের সচেতনতায় টমাস আলভা এডিসন এত বড় বিজ্ঞানী। টমাস আলভা এডিসন ছোট্ট অবস্থায়, ধরেন স্কুল পড়ার অবস্থায়, সে যখন স্কুলে গিয়েছিল, সে কিন্তু লেখাপড়া খুব একটা ভালো ছিল, বুঝতে পারছেন? সেই স্কুলের স্যারেরা প্রতিষ্ঠিত হয়ে বলেছিল যে এই ছেলেকে দিয়ে আমরা লেখাপড়া করাতে পারবো না। এরকম একটা কাগজে এই টমাস আলভাকে বলেছিল এই কাগজটা তুমি তোমার মাকে দিয়ে দিও। যে তারপর সেই চিঠিটা নিয়ে টমাস আলভা এডিসন তার মাকে দেয়। তার টমাস আলভা এডিসনের একটা বড় একটা ইয়া ছিল, কি লেখা আছে মা ওখানে চিঠিতে। মা কিন্তু সেই কথাগুলো বলে নাই। মা বলছে চিঠির সব উল্টা কথাগুলো বলছে যে আপনার শিক্ষার্থী, আপনার ছেলে খুবই মেধাবী, সে পড়াশোনায় এত যে ভালো যে এই স্কুলের যোগ্য শিক্ষক এই স্কুলে নেই। তো আপনার শিক্ষার্থী, আপনার ছেলেকে আপনি অন্য স্কুলে ভর্তি করাবেন, বুঝতে পারছেন? তো এরই মধ্যে অনেকদিন হয়ে যায় এবং তার মা মারা যায়। অনেকদিন পর দেখা গেল যে সে একজন তখন বিখ্যাত বিজ্ঞানী হয়ে গেছে। সে মিলিয়ন ডলার সে উপার্জন করে। সে এত বেশি উদ্ভাবন করেছিল, প্রায় 1093টা উদ্ভাবন করেছিল। এই যে বৈদ্যুতিক বাতি দেখতেছেন না, বৈদ্যুতিক বাতি, এর আবিষ্কার হচ্ছে এই টমাস আলভা এডিসন। তাহলে বলে সেই সময় সেই 1835 সালে বলে তার জন্য, হয়তো ভুল হতে পারে। তো সেই সময় দেখেন সেই সময়ে একটা বিপ্লব ঘটে দিয়েছিল সে।
সে এত বেশি উপার্জন করেছিল যে সে একদম উদ্যোক্তা হয়ে গেছিল। তো একদিন এরই থাকে, অনেকদিন হয়ে যায়, একদিন এরই থাকে তার প্রয়োজনীয় কাগজপত্র খোঁজার সময় দেখা গেল সেই মায়ের দেওয়া সেই চিঠিটা, মায়ের কাছে যে চিঠিটা দিয়েছিল সেই চিঠিটা সে পেয়েছে। তো সেখানে সে চিঠিতে সে দেখলো যে উল্লেখ ছিল, চিঠিটা পেয়ে সে তো হতবাক। বুঝতে পারছেন যে সেখানে লেখা ছিল আপনার ছেলে পড়াশোনায় ভালো না, সে জড়বুদ্ধি সম্পন্ন, আপনার স্কুলে লেখাপড়া আমরা আমাদের স্কুলে আর আমরা করাতে পারবো না, অন্য স্কুলে ভর্তির ব্যবস্থা করে। কে বুঝতে পারছেন? দেখছেন তো? দেখেন, শুধু মায়ের অনুপ্রেরণা, মায়ের এই যে মায়ের যে দেখেন দীক্ষা বলে তাকে অনুপ্রেরণা দিয়ে সেই মায়ের তাকে লেখাপড়া করেছে এবং জগতের সে শ্রেষ্ঠ বিজ্ঞানী। কে বুঝতে পারছেন? তো দেখেন, শুধুমাত্র অভিভাবকদের মায়েদের সচেতনতায় মূলত তাকে একজন জগৎ বিখ্যাত বিজ্ঞানী হিসাবে আমরা এখন তাকে চিনি। সেই টমাস আলভা এডিসন অনেকগুলো আবিষ্কার আছে তার। এই যে গ্রামোফোন আছে না, ভিডিও রেকর্ডার, কল রেকর্ডার, এটাও তার আবিষ্কার। এরকম অসংখ্য আবিষ্কার তার আছে। তো আমরা আশা করবো এখানে নেপোলিয়নের কথা বলা হচ্ছে, নেপোলিয়ন আমাকে একজন কে ভালো মা দাও, আমি একজন ভালো জাতি একটা উদ্ধার করবো। কি সত্যি বলেছিল, তাই না? শুধু কি লেখাপড়া হলে হয়? সব মায়েরা কি লেখাপড়া জানে আমাদের সমাজে? আমরা এখানে যারা স্কুলেরই যে মায়েরা এখানে আসে জানেন না। শুধু আপনারা একটু শুধু লক্ষ্য করবেন, বাড়িতে গিয়ে আমার শিশুরা যেন কি স্কুলে কি পড়াটা করবে বাবা একটু, যেটা তুই পড়তো, যদি নাও জানে একটু বলবে তুই পড়, আমি রান্না বান্না করতেছি আমার পাশে বসে থাক, আমি শুনি। কি বুঝতে পারছেন? এটুকু কাজ করতে পারবে না? পারবে। যে মায়েরা আমি এখানে আশা করি মনে করি কোনো মাই এখানে অশিক্ষিত নেই, প্রতিটি মাই এখানে শিক্ষিত। কে বুঝতে পারছেন? এখানে মনে হয় প্রাইমারি হাই স্কুল পাস অনেক মা আছে না? এখন মনে হয় স্বাক্ষর দিতে পারেন না এমন কোনো মাই আমরা খুঁজে পাই না। কি মায়েরা? তো আমরা আশা করবো মায়েরা যারা আছে অবশ্যই আপনাদের ছেলেমেয়েদেরকে একটু খোঁজখবর নেবেন, যেন আমরা আমাদের এই যে আমাদের প্রাণের জানের যে ধান নাকি এই সত্য সমাজই যেন একদিন মানুষের কাছে মানুষ হয়। কি বুঝতে পারছেন? এই কাজ কি করতে পারবেন না মায়েরা? পারবো, ইনশাল্লাহ পারবো। প্রতিজ্ঞা করে যান, আজ থেকে ওয়াদা করে যান যে আমাদের সন্তান যেন থাকে তোমার হাতে। কি থাকতে পারবে না? আমাদের একটু চেষ্টা চালিয়ে যায়, একটু প্রচেষ্টা আমরা চালাই আমাদের পক্ষ থেকে, ইনশাল্লাহ আমরা চালবো। আমরা আসলে এই এখন আমি আসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে। শিক্ষার্থী যারা আছে অবশ্যই চমৎকার করেছো, তবে করতে হবে। ছোট অবস্থা তো তোমাদেরকে বেশি বেশি করতে হবে। তোমাদের শব্দ চয়ন, তোমাদের যে মুক্তি খণ্ডন, যে তথ্যগুলো চমৎকার হয়েছে এখানে, তোমরা যখন উপরে ক্লাসে উঠবে বেশি বেশি করবে। ঠিক আছে? বেশি বেশি করে করতে হবে। বেশি না করলে কিন্তু ভালো করা যাবে না। শুধু যে পাঠ্য বই পড়তে হবে তা না, আমাদের পাঠ্য বইয়ের বাইরেও আমাদেরকে পেপার পত্রিকা থেকে শুরু করে গল্পের বই সবটাই করতে হবে। এই বেগম বেগমের জীবনী, টমাস আলভা এডিসনের জীবনী, আলবার্ট আইনস্টাইনের জীবনী সবটাই করতে হবে। শুধু এর মধ্যে থাকলে হবে না, যে যার ধর্ম পালন করতে হবে। বোঝা গেছে? যে যার ধর্ম। শিক্ষার্থীরা যারা আছে, শিক্ষার্থী যারা আছে বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। বোঝা গেছে? যারা শিক্ষার্থী আছে এখানে বলা হচ্ছে, যারা শিক্ষার্থীরা হাদিস আমি বাড়ি থেকে কোনো কথা বলতেছি না। বুঝতে পারছেন? তো এখানে কোরআনে আরো উদ্দেশ্য আছে, পিতামাতার উদ্দেশ্যে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তারা যখন বার্ধক্যে উপনীত হয় তাদের একজন বা উভয়ই এমন কোনো কথা বলে না, শব্দ দিয়ে এরকম শব্দ বলে না, ধমক দিয়ে কথা বলে না, তাদের সাথে এমনভাবে আচরণ করো, নম্রতার বাহু প্রসারিত করে দাও এবং বলো তারা যেমন আমাকে হিসাবে লালন পালন করেছেন তুমিও তাদেরকে সেভাবে তাদের মধ্যে সদায় হও। আমরা বলি না উদারদের হাতুয়া কামার অব্যায় সবিরা, এই কথাটা সবশেষের বাংলা অর্থ। ছোটবেলায় তারা যেমন আমাকে লালন পালন করেছে তুমিও তাদের প্রতি সেরকম সদায় হও। কোরআনের কথা দুটো আয়াত আমি এখানে উচ্চারণ করেছি। মায়েরা, এই ছোট্ট সোনামণিরা, তোমরা পিতা মাতাকে সম্মান করবে, পিতা মাতার সাথে এমন কোনো আচরণ যেন শব্দটি যেন উচ্চারিত না হয়। বুঝা গেছে? তো আমরা আশা করবো বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, এটা হাদিস। তো আর তোমরা এখানে নিয়মিত স্কুলে আসতে হবে, ছোট্ট সোনামণিরা নিয়মিত স্কুলে আসতে হবে, নিয়মিত ক্লাসের পর ক্লাস শেষ করতে হবে। আর এখানে আমাদের স্যারেরা যারা আছেন, এই স্কুলের শিক্ষক যারা আছেন, তারাও চেষ্টা করবে স্কুলের পড়া স্কুলে যেন শেষ হয়, বাড়িতে কোনো পড়া না থাকে। আমি যেটা বলে থাকি, পরামর্শ দিয়ে থাকি, লেখার কাজটা বাড়িতে দেবেন, লেখাটা প্র্যাকটিস করাবেন, কারেকশন করাবেন, ঠিক করে দেবেন, দেখবেন যে ইনশাআল্লাহ হাতের লেখা সুন্দর হবে। যারা স্যার আছে
তো আশা করবো তো এখানে এখানে আরো এখানে আমরা অনেকগুলো কথা এখানে উঠে এসেছে যে দারিদ্রতা এটা তো একটা মস্ত বড় আমাদের অন্তরায়। প্রত্যেকটি মাই প্রত্যেকটি অভিভাবকই আমরা দাঁড়িয়ে করি, আমরা দাঁড়িয়ে করে সামনে থেকে এসেছি। বাচ্চাদের 14 গোষ্ঠী আমাদের কি বলে ধরেন কামনা খেতে খেয়েছে, কি বুঝতে পারছেন? হয়তো আমরা আজকে এই অবস্থা নেই। তো আমরা আশা করবো মায়েরা মাথারা যারা আছে অবশ্যই আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে খোঁজখবর রাখবেন, স্কুলে কি হচ্ছে, বাড়িতে কি হচ্ছে, বাড়িতে কি ছেলে মেয়েটা আমার শিশু কি করছে কি করছে না, এটা একটু খোঁজ করবেন। ইনশাআল্লাহ দেখবেন আমার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে। এই প্রতিকূল অবস্থায় কিন্তু ছেলেমেয়েরা মানুষ হয়। মায়েরা এই প্রতিকূল পরিবেশ থেকে কিন্তু ছেলেমেয়েরা বের হয়ে আসে। তো আমরা আশা করবো ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন সবটাই কিন্তু এই প্রত্যন্ত এলাকা থেকে বেরিয়ে বেশি আসে। আছে না? আছে। আপনাদের এলাকাও আছে, আপনাদের এলাকার এমপি আছে না? সেই কিন্তু এই অবস্থান থেকে আসছে। অনেক ডাক্তার আছে না? এই আমাদের স্যার ম্যাডামদের অনেক ছাত্র আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার সবখানে সব অবস্থানে আছে। এই নিয়ে আমাদের কিন্তু রেপুটেশন কি, তাই না? তো আমরা চাবো যে একজন সচেতন মা দাও। আমরা শিক্ষিত মা চাচ্ছি না, আমাদেরকে একজন সচেতন মা দাও। আমরা কি একটা শিক্ষিত জাতি উপহার দেবো, কি বুঝে গেছে? মায়েরা একটু সচেতন হবে, একটু সময় দেবে, সচেতন হবে, একটু সময় দেবে, একটু সময় দিলে দেখবেন ইনশাআল্লাহ হয়ে গেছে। তো চানাতে একটা কথা আছে, প্রবাদ আছে, যদি 1 বছরের তুমি ফল যাও তো পুকুরে মাছ চাষ করো, 10 বছরে যদি কোনো ফলাফল আশা করো গাছ লাগাও, আর যদি 100 বছরে কোনো কিছু তুমি চাও, ফলাফল চাও, তবে মানুষের চাষ করো। মানুষের চাষ বলতে হচ্ছে এখানে এই যে আমাদের শিক্ষিত যে ছেলেমেয়েরা ছোট্ট সোনামণিরা, তাদের প্রতি দেখভাল করো, তাদের পড়াশোনার প্রতি একটু দিকে মনোযোগী হও। কি বোঝা গেছে ভাইরা? আমরা এই কাজটি যদি করতে পারি ইনশাআল্লাহ আমাদের ছেলেমেয়েরা মানুষ হবে। তো আমরা আমাদের ফলাফল রেডি হয়ে গেছে। আমি অনেকগুলো কথা বলে ফেললাম, মা সমাবেশে অনেকগুলো আমি কথা বলে ফেললাম। তো অনেকগুলো দায়ী, অনেকগুলো কারণও দায়ী, ভৌগোলিক অবস্থা, আবার আমাদের বিদ্যালয়ের যে সমস্যা আছে তা না, কি নাকি আমাদের বিদ্যালয়ে অনেকগুলো সমস্যা আছে। হয়তো এই বিদ্যালয় হয়তো ভালো আছে, শ্রেণীকক্ষ অনেকগুলো আছে, টিচার অনেকগুলো আছে, কোনো সমস্যা নাই। কারিকুলাম আমাদের এখানে যেটা দরকার উপকরণ সে সমস্যা নাই, শিক্ষকরা এখানে প্রশিক্ষিত, এই সমস্যা নাই, কোনো সমস্যা নেই স্কুলে। কিন্তু অনেক স্কুলে দেখবেন যে অনেকগুলো সমস্যা, সেখানে ক্লাসে বসতে পারি না আমরা, সেখানে চেয়ারম্যান ছিলেন, কি বুঝতে পারছেন? চেয়ার টেবিল নেই। তো হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে, আমরা আশাবাদী হয়ে যাবে। আমরা এগোচ্ছি, আমরা এগোচ্ছি। হয়তো বাংলাদেশ এই অবস্থানে থাকবে না, বাংলাদেশ হয়তো এই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। কি বলেন? কি মায়েরা কি বলে? আমরা আর কোনো কথা বলছি না। সার্বিক বা সবার প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা যেন আমরা নিশ্চিত করতে পারি। এখানে অসচেতনতা, শুধুমাত্র অসচেতনতাই এখানে মূল ফ্যাক্টর নয়। তো আমরা আশা করবো সবগুলো সমস্যার সমাধানেই একমাত্র সমাধান করেই আমরা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবো এবং আমাদের এই বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো। এবং সর্বোপরি শিক্ষার যে ভিত, প্রাথমিক শিক্ষা, এটা যেন নিশ্চিত হয়। মায়েরা প্রাথমিক শিক্ষার ভিত, প্রাথমিক শিক্ষা আমাদের শিক্ষার ভিত, এই আমরা যদি একটু সচেতন হই এই ভিতটাকে আমরা মজবুত করতে পারি। তো আমরা অবশ্যই মজবুত করবো। মায়েরা এগিয়ে আসবেন, এখানে অসচেতনতাই মুখ্য কারণ নয়। বলবো যে সবগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ, পক্ষেদার হয়তো জোর অবস্থানে ছিল, এটাই একমাত্র কারণ, কিন্তু না, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ। তো ওখানে আমরা আশা করবো 2 দলই হয়তো একদল জয়ী হবে, একদল জয়ী হবে না। আমরা 2 দলকে সুন্দর উপস্থাপনের জন্য অভিবাদন জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা ভবিষ্যতে যেন আরো বড় হয়, হাই স্কুলে বা কলেজে গিয়ে আরো সুন্দরভাবে তারা বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এবং দেশ ও সমাজের জন্য তারা কাজ করে যাবে। এই প্রত্যাশা ব্যক্ত করে পক্ষে এবং বিপক্ষ দলের আবারও ধন্যবাদ দিয়ে আমি আবার সংযুক্ত কথা শেষ করছি এবং সেই সাথে সবশেষে আমরা এই বিতর্ক অনুষ্ঠানের আজকে বিজয় ঘোষণা করছি। আমরা আমরা দেখতে পাচ্ছি যে 2 দলই খুবই ভালো করেছে এখানে। তাদের উপস্থাপন, তাদের তথ্যপত্র, বাচনভঙ্গি, এখানে খুবই তারিখ যারা আছে ওরা প্র্যাকটিস করবে, কথা বলা প্র্যাকটিস করবে। ঠিক আছে, এখানে আঞ্চলিকতা পরিহার করতে হবে, সাবলীলভাবে সুন্দরভাবে এখানে মুদ্রা দোষগুলো পরিহার করতে হবে। ঠিক আছে, কথা বলার সময় আদান শেষ হলে ঘোষণা করছি, ততক্ষণে আদানের জবাব দেন। الله أكبر الله
ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ এতক্ষণ আমরা চমৎকার একটা চমৎকার একটা বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করলাম, যেখানে খুদে খুদে পিতামাতা এখানে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। দেখে খুবই ভালো লাগলো যে আপনাদের সন্তানরা, ছোট ছোট বাচ্চারা, তাদেরকে যেভাবে স্কুলে শিক্ষকরা তৈরি করেছেন, এত বড় প্রোগ্রামে এত সাবলীলভাবে উপস্থাপন, যুক্তি প্রদান, যুক্তি খণ্ডন, জড়তা মুক্তভাবে এটা হচ্ছে, তারপরে তথ্য উপস্থাপন, এটা অনেক কঠিন কাজ, যেটা অনেক সহজভাবে আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় এই স্কুলের শিক্ষার্থীরা, আপনাদের সন্তানরা করেছে। এটা আপনাদের গর্ব, এই স্কুলের শিক্ষকদের গর্ব যে এত বড় প্রোগ্রামে তারা এটা এত সুন্দরভাবে করতে পেরেছে। এই জন্য এবং আপনাদেরকে এবং অত্র বিদ্যালয়ের শিক্ষকদের সকলকে ধন্যবাদ জানাই। এখন যারা পক্ষ এবং বিপক্ষ দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, ছোট ছোট আমাদের শিক্ষার্থীরা, তোমরা অনেক সুন্দর করেছো। তারপরে জয় পরাজয় বিষয়টা আছে, কাউকে জয়ী হতে হবে, কাউকে না কাউকে জয়ী তো হতেই হবে একজনকে, তাই না? মন খারাপ করা যাবে না, একটি দল জয়ী হবে। কিন্তু আমাদের এই দুটি দলের মধ্যে নির্বাচন করতে কারা জয়ী হয়েছে, বিজয়ী হয়েছে, আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে যে তোমরা এত ভালো করছো, দুই দলে ভালো করছো যে মানে খুব কাছাকাছি নাম্বার, তোমাদের হয়তো খুবই সামান্য নাম্বারে কোনো একটি দল বিজয়ী হয়েছে। এই জন্য মন খারাপ করা যাবে না, তোমরা 6 জনে অত্যন্ত ভালো করেছো, তোমরা কেউ মন খারাপ করবো না রেজাল্ট শোনার পর। তা আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বোনকে। উনি কিন্তু অতিথি মেয়ে এখানে মুসলিমারা, তাই না? প্রধান শিক্ষক জোরগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওনাকে হ্যারি করে নিয়ে আসা হয়েছে। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো। কি ম্যাডাম একটু বলেন, একটু আজকের এই সভায় উপস্থিত অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং বিচারক মণ্ডলী এবং বিভিন্ন পরিবার থেকে আগত মা সমাবেশের মায়েরা এবং ছোটো ছোটো সোনার মেয়েদের উপর মায়েদের উপর থাকলো আমার সালাম এবং ছোটো ছোটো সোনার মেয়েদের উপর থাকলো আমার শুভেচ্ছা। আসলে সত্যি একটা গর্বের বিষয় যে এত বড় একটা আজকের এই অভিভাবক সমাবেশ এবং বাচ্চাদের যে একটা বিতর্ক অনুষ্ঠান, এটা এত ছোটো ছোটো বাচ্চা, কিন্তু প্রথম মনে হয় সবার সামনে উপস্থাপন করলো। উপস্থাপনটা এত ভালো লাগছে সেটা বলার মতো নয়। এবং এখানে আমার মনে হয় শিক্ষক মণ্ডলী তো আসেনি, তার পাশাপাশি মায়েদেরও মনে উৎসাহ আছে, না থাকলে এটা সম্ভব নয়। এবং আপনাদের মায়েদের যে ধৈর্যশীলভাবে বসে আছেন, এটা দেখে সত্যি আসলে খুবই ভালো লাগছে। আর আমাদের আভাতে বললো আসলে আমরা হিমশিম পেয়ে গেছি বিজয়ী ঘোষণা করতে গিয়ে। কাছাকাছি নাম্বার আসলে খুবই কাছাকাছি, এটা নিয়ে মন খারাপ করার কোনো ইয়ে নয়। ভাববেন যে 6 জনের বিজয়ী, তার মধ্যে একটা করতে হয়, তাই আমরা সবাই মিলে একটা করেছি। এই জন্য আমি আমার বক্তব্য শেষ করছি। চমৎকার। আমরা সবাই ছোট বড় ভাবনি, কেউ হবো ডাক্তার, কেউ হবো ইঞ্জিনিয়ার, আমরা ভাবনি। ছোট্ট সোনামণিরা, সম্মানিত অভিভাবক বৃন্দ, এ পর্যায়ে আমার এক সহকর্মী আছেন জনাব মিঠুন বর্মন, ইনি আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবেন। ধন্যবাদ ইউনিভার্সিটি ইনস্ট্রাক্টর মহোদয়কে। আমি আপনাদের উপজেলায় নতুন এসেছি, নতুন এসে হয়তো আমি 2 নম্বর কি 3 নম্বর স্কুল, এটা আমি এই মাসের প্রথম থেকে আপনাদের এই স্কুলটা পরিদর্শন করেছি। প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক সহ সকল শিক্ষককে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর একটা, আমি অভিভূত
সুন্দর একটা বিতর্ক প্রতিযোগিতা। আপনারা মায়েরা বলেন তো আপনাদের কি ভালো লাগছে না? সুন্দর, দেখেন তো আপনাদের এই বাচ্চারা, আপনাদেরই বাচ্চা, কত সুন্দর একটা বিতর্ক। আমরা টিভিতে যে বিতর্ক প্রতিযোগিতাগুলো দেখি সেইভাবে তাদের উপস্থাপনা, তো আপনাদের কি ভালো লাগতেছে না এটা দেখে? তাহলে আমরা কেন সচেতন হব না? আপনি অসচেতন থাকেন, আপনার ক্ষতির পরিমাণ হয়তো বা কম হবে, কিন্তু আপনি যদি সচেতন হন আপনার কিন্তু উপকার বা লাভের পরিমাণটা অনেক বেশি হবে। আপনার সন্তান ডাক্তার না হোক, ইঞ্জিনিয়ার না হোক, আপনার সন্তানটা তো মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। আপনাদের তো উদ্দেশ্য বা লক্ষ্য এটা হওয়া উচিত যে আমার সন্তান ভালো চাকরি না করুক, কিন্তু সে সমাজের একজন সুনাগরিক হয়ে উঠুক, তাকে যাতে কেউ খারাপ বলতে না পারে, সে যাতে কোনো খারাপ কাজের সাথে জড়িত না হয়। তাহলেই তো আপনার সার্থকতা, যে আপনার সন্তান মানে আপনার সন্তানের কাজকর্মেই আপনার কিন্তু পরকাল। আপনার সন্তান যদি খারাপ কাজে জড়িত হয়ে পড়ে তাহলে কিন্তু এটা আপনার পরকালের জন্য খারাপ। এই জন্যই আমরা সচেতন হই। অসচেতন থাকলে আপনার ক্ষতি হবে কম, কিন্তু সচেতন হলে আপনার শিক্ষার্থী বা আপনার সন্তানটা যদি একটা ভালো চাকরি হয় তাহলে এটা আপনার পরিবারের জন্য তো লাভবান হবে নাকি? এই জন্যই আপনার সন্তানকে প্রতিদিন স্কুলে পাঠান, প্রতিদিন স্কুলে পাঠান। তার পড়াশোনার খোঁজ নেন। আপনি পড়াশোনা না জানেন কিন্তু আপনার সন্তানকে বলেন, বাবা তুমি সকাল হয়েছে তুমি পড়তে বসো, তুমি রাত হয়েছে তুমি পড়তে বসো, সময় মতো পড়তে বসো, পড়াশোনা শেষ করে তারপরে খাওয়া দাও, ঘুমাও। এই কাজগুলো করতে আমাদের অনীহা। ঠিক আছে? আপনার সন্তান, আপনি মনে করেন যে আপনার সন্তানের পড়াশোনা ছাড়া অন্য কোনো কাজ নেই, আপনার সন্তান খেলাধুলা করবে, পড়াশোনা করবে, এটাই শেষ। এছাড়া তাদেরকে আর কোনো কাজ করতে দিবেন। তাহলে আমরা একটা সুন্দর দেশ পাবো, আমরা একটা সুন্দর বিদ্যালয় পাবো। আপনাদের যে অভিযোগ যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পড়াশোনা করায় না, স্কুলে পড়াশোনা হয় না, দেখেন তো আমাদের শিক্ষকরা কত সুন্দর আয়োজন করছে। তাহলে কি এই বিদ্যালয়ে পড়াশোনা হয় তো নাকি? তাহলে আপনারা কেন আপনাদের সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাবেন? আমরা চাই আপনাদের সন্তানকে আপনারা এইরকম ভালো স্কুলে পাঠান এবং আমরা আপনাদের সন্তানকে সুনাগরিক হিসেবে আপনাদের কাছে ফেরত দিই। কথা আর বেশি বাড়াবো না। এই যে বিপক্ষ দল, পক্ষ দল, এখানে কেয়াকে চিনি, রিহান নাকি রিহিন, ওকেও আমি চিনি। প্রথম পরিদর্শনে এসেই ওদের সাথে আমার কথা হয়েছে। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তোমরা এত সুন্দর কথা বলছো, এত সুন্দর উপস্থাপনা করছো, এজন্য মানে এর পরবর্তীতে আমি এই স্কুল থেকে অনুপ্রাণিত হয়ে চিলমারির আরও কয়েকটা স্কুলে, ভালো যেসব স্কুল আছে ওই সব স্কুলে আমি চাইবো তারা এরকম প্রতিযোগিতার আয়োজন করবে, মহাসমাবেশের আয়োজন করবে, আমাদেরকে ডাক দেবে, আমরা যাব, আমরা ভালো কাজে উৎসাহ তাদেরকে দেব। সবশেষে তোমাদের বিপক্ষ দল, পক্ষ দল সবার প্রতি আমরা স্নেহ ভালোবাসা রেখে আমি আমার কথা শেষ করছি। এবং আপনারা মায়েরা এতক্ষণ ধৈর্য ধরে এখানে আমাদের কথা শুনছেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সামনে আপনাদেরকে যে কোনো সভা সমাবেশে ডাকলে আপনারা অবশ্যই আসবেন এবং আমাদেরকে সময় দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে চমৎকার দিবসের বক্তব্য দেওয়ার জন্য। আমরা পুরানো একটা কথা আছে, লাইসান ইনসান আল্লাহ সার, মানুষ যা চেষ্টা করে তাই পায়। মায়েরা, শিক্ষার্থীরা, মানুষ যা চেষ্টা করে তাই পায়। যেমন কর্ম তেমন ফল, বাংলা কথা আছে না? যেমন কর্ম তেমন ফল। আর একটা কথা এখানে চলে আসছে, হাউসি বিদ্যা চলে আসছে না? হাউসি বিদ্যা, গ্রামে কথা আছে একটা, হাউসি বিদ্যা আর কি বলে ধর। যদি হাউস না থাকে, বাচ্চায় যদি হাউস না থাকে, ছেলে মেয়ের যদি আগ্রহ না থাকে, তাহলে পড়াশোনা একটু হবে না। আমরা চাবো মায়েরা যারা আছে আপনারা একটু সচেতন হন, একটু ছেলেমেয়েদের খোঁজখবর রাখেন, স্কুলে আসবেন, বসবেন। আমাদের যারা ম্যাম আছে, স্কুলে যারা স্যারেরা আছে, তারা আন্তরিকভাবে আপনাদেরকে সাহায্য সহযোগিতা বন্ধন হয়ে গেছে। আমার শিক্ষার্থী প্রাইমারিতে যদি পিছিয়ে থাকে, হাই স্কুলে দেখতে হয়ে যাবে। আপনারা ঠিক থাকবেন, তাদের হাতের লেখার প্রতি যত্ন নেবেন, তাদের হাতের লেখা কোনো সুন্দর হয়, বাংলা ইংরেজি সব, বাংলা ইংরেজি সমাজ। আগে বাংলাটাকে ধরবে, আমি ছাত্র বলছি, আগে বাংলা, তারপরে ইংরেজি সব। আগে বাংলা ঠিক করে, ঠিক আছে? এটা আমি কি আসছে দেখার বিষয় নেই। আপনি আগে বাংলা ঠিক করেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পড়ান, বাংলায় পড়ান। বাংলা আগে ঠিক করে কিন্তু সব ছাত্রদের দিতে হয়ে যাবে। তো এই বিষয়টা একটু স্যারেরা লক্ষ্য রাখবেন, মাথায় রাখবেন। আর ফিরে অভিভাবক কিন্তু আপনারা একটু সচেতন হবেন। আর আপনাদেরকে এখন আমাদের কোনো চিঠি 2-4 কথা এখানে আমরা শুনবো। কে আসবে? চলে আসেন, চলে আসেন, আমাদের সময় হচ্ছে, দেখতে রাখবেন। আসসালামু আলাইকুম, আমি ক্লাস 5 শ্রেণীর ফারিহার মা বলছি। তো শুরুতেই বলতে চাই, আমরা শহর থেকে আসছি গ্রামে, আশেপাশে অনেক ভালো কিন্ডারগার্টেন স্কুল ছিল। তারপর সাথে আমি আমার বাচ্চাদের
ভর্তি করেছি। এর কারণ হচ্ছে আমার বাচ্চা এখানে 2 বছর যাবত পড়ে, কারণ আমি দেখেছি এখানে পড়ার কারণে আমার বাচ্চার শিক্ষা কোনো ক্রমেই কমেনি, বরঞ্চ বেড়েছে। অর্থাৎ আমি শ্রদ্ধা জানাতে চাই এই শিক্ষককে, তার ভালোবাসা এবং তার স্নেহ, আর বাকি প্রত্যেকটা শিক্ষককে আমি শ্রদ্ধা জানাচ্ছি যে এত ভালো করে আমার বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য। আমার কোনো অভিযোগ নেই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কথা বললেন আমাদেরকে ভয় লাগতেছে, আমাদেরকে ভয় লাগার কথা না। চলে আসেন, একজন আসেন। সব শেষে আমরা আমাদের শেষ করে যাচ্ছি। সম্মানিত অভিভাবক কিন্তু মায়েরা ছোট্ট শুরু করবেন, আমরা একদম শেষ পর্যায়ে যাচ্ছি, আমরা শেষ করে দেবো। হ্যাঁ, আমরা শিক্ষক কি, ছাত্র কি, অভিভাবক কি, আমাদেরকে ভাবতে হবে 4-5টা কাজ আমাদেরকে মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন যে আমি সেরা, অভিভাবক হিসেবে আমি সেরা, শিক্ষক হিসেবে আমি সেরা, শিক্ষার্থী যারা আছে তারা ভাববে সকালবেলা উঠে আমি সেরা, 5টা বাক্য। তারপরে ভাববে এই দিনটা আসলে আমার। আরেকটা কথা ভাববে যে আল্লাহ আমার সাথে আছে। আরেকটা কথা ভাববে আমি সবকিছু করতে পারি। আর আরেকটা কথা ভাববে যে আমরাই বিজয়ী, আমি বিজয়ী। এই 5টা কথা সবসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক যদি মনে করে হৃদয়ে ধারণ করে আমরা আশা করবো আমাদের শিক্ষার্থীরা মানুষের মতো মানুষ হবে। তো প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি এইমাত্র আমাদের এই মহাসমাবেশে আমাদের চলে আসছে উপজেলা শিক্ষা অফিসার মহোদয় জনাব কামরুজ্জামান। ওনার কাছ থেকে 2-4টা কথা শুনে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করবো এবং বিতরণ আমরা আজকে যে বিতর্ক অনুষ্ঠানের ফলাফল ঘোষণা করবো তার মধ্যে আমরা স্যারকে একটা ধরে করে দিয়ে অভিভাবন করাচ্ছি। প্রিয় অভিভাবক বৃন্দ, ডেটটা জানা যেহেতু আমরা খুব সংক্ষেপে শর্টকাট শেষ করবো। আমরা এখন শুরুতে দিচ্ছি আমাদের সম্মানিত এই উপজেলার প্রশাসক প্রাথমিক শিক্ষা, এই উপজেলারই প্রাথমিক শিক্ষার প্রধান জনাব কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, উনি এখন আমাদের সামনে 2-4 কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রমনা 2 সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র উপজেলা সভাপতি নস্টুল মহোদয়, উপস্থিত আমার সহকর্মী বর্মন মহোদয়, উপস্থিত বিভিন্ন বিদ্যালয় থেকে প্রধান শিক্ষকগণ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকবৃন্দ ও তাদের নিয়ে আজকের অনুষ্ঠান, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক আমাকে 2 দিন আগেই বলেছেন স্যার একটা অনুষ্ঠান আমি আয়োজন করতে চাচ্ছি। আমি বললাম যে কি অনুষ্ঠান? তিনি বললেন যে এটি বিতর্ক প্রতিযোগিতা অভিভাবক সমাবেশ, মহাসমাবেশ। আমি শুনে অত্যন্ত আনন্দিত হলাম যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছি। জন্য আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে বললাম যে একটা আয়োজন করেন, আমি থাকবো, আমি যেখানেই থাকি না কেন, দেরি হলেও পরে হলেও আমি আসবো, আশা করার কথা। তো বিতর্ক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করেনি তাদেরকে আগামী দিনে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর এই বিতর্ক প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই। যারা বিজয় অর্জন করতে পারেনি তাদেরকেও আমি অভিনন্দন জানাই যে আগামী দিনে পুরো ভালো করবো। তো বিতর্ক প্রতিযোগিতা থাকলে আমার ভালো লাগতো, শিশুদের শিক্ষার্থীদের বিতর্ক শুনলে সেখান থেকে কিছুটা আমি জ্ঞান অর্জন করতে পারতাম, সেটাই আমি আসতে পারিনি, এজন্য আমি ব্যক্তিগতভাবে দুঃখিত। আজকের যে মা সমাবেশ, আমি মাদেরকে বলবো যে আপনি সবচেয়ে আদরের পরিচার টুকরো, হৃদয়ের একদম কাছের যে লোক, যে আত্মা, যে হৃদয়, যে পরশমণি, তাকে আপনার আত্মাটুকু ছেড়ে দিয়েছেন এই স্কুলে। এই ছেলে বা এই মেয়ে ভালো রেজাল্ট করুক, ভালো ফলাফল বই আনুক, আপনার জন্য সেটা সুখের সংবাদ।
অপরদিকে যদি এই শিশু, এই ছাত্রছাত্রী যদি আপনার সন্তান যদি ফলাফল ভালো করতে না পারে, সেটা আপনার জন্য দুঃখ সংবাদ। এই জন্য কবি বলেছেন যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ হতে ঈশ্বর আসুক। এটি এই জন্যই বলা হয়েছে যে আপনার সন্তান যদি ভালো মানুষ হয়, যদি লেখাপড়া করে এই সমাজের মুখ, দেশের মুখ উজ্জ্বল করতে পারে, তাহলে আপনি দুনিয়াতে এক ধরনের বেহেশত পাবেন। ইউ উইল গেট প্যারাডাইস। এই পৃথিবীর বুকে আপনি একটা বেহেশত পাবেন যদি আপনার সন্তান যদি মদ না খায়, জুয়া না খায়, সিগারেট না খায় এবং বাজে যে অভ্যাস ত্যাগ করতে পারে, তাহলে আপনি এক ধরনের বেহেশত পাবেন দুনিয়াতে। আর যদি সন্তান বিপদে চলে যায়, অর্থাৎ জুয়া, গাঁজা, বিভিন্ন ধরনের হচ্ছে মাদকদ্রব্য সেবন করে আপনার কাছে যদি বলে যে আপনার সন্তান জুয়া খেলছে, গাঁজা খাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, তখন আপনি এক ধরনের বেহেশত পেয়ে দোজখ পেয়ে যাবেন। তাহলে ইউ উইল গেট টু হেল, আপনি তখন দোজখ পেয়ে যাবেন। তো এই দোজখ এবং বেহেশত এই দুটার মধ্যে কোনটা আপনারা চান? সবাই আমরা বেহেশত চাই, আমরা প্যারাডাইসটাই চাই, হেভেনটা চাই আমরা। তো সেই জন্য সন্তানের পিছনে সময় দিতে হবে। সন্তানের পিছনে যদি সময় না দেন, তাহলে আপনার সন্তান বিপদে চলে যেতে পারে। এই যে আপনারা কষ্ট করে সকাল থেকে এ পর্যন্ত এখানে এসেছেন, এটা না অনেক সময় ব্যয় করেছেন। আপনি রান্না বান্না ছেড়ে, বিভিন্ন কাজ ছেড়ে, কাপড় চোপড় কথা ছেড়ে সবকিছু বাদ দিয়ে সন্তানের পিছনে সময় দিয়েছেন। এই সময়টুকুই আপনার সন্তান ভালোর দিকে চলে যাবে ইনশাআল্লাহ। আর সন্তানকে যখন আপনি স্কুলে দিবেন, অবশ্যই দেখবেন যে আপনার সন্তানের কাছে যে নোটবুকটা থাকে, যে ডায়েরি থাকে, সেখানে দেখবেন যে আপনার সন্তান কি শিখছে, কি পড়ছে। এটা আপনারা ওই ডায়েরি দেখলেই বুঝতে পারবেন। আর যেটুকু সন্তান অর্জন করতে পারছে না, সে চেষ্টা করছে, সেটুকু আপনি অথবা আপনার ছেলে মেয়ে অন্য যদি থাকে তাদের মাধ্যমে শেখাই দিবেন, অথবা স্যারদেরকে বলবেন স্যার এইটুকু যে পারছে না, কিন্তু আপনি একটু সহযোগিতা করবেন, তাহলে আমাদের শিশুরা সহযোগিতা করবে। এই স্কুলের শিশুরা কিন্তু নিবেদিত প্রাণ আপনার সন্তানদের জন্য। তারা চেষ্টা করে যে কীভাবে আপনার শিশুর উন্নয়ন করবে, কিন্তু আপনারা সহযোগিতা করতে হবে। আর শিক্ষকদেরকে বলবো, স্কুল শিক্ষকদেরকে, যে আপনারা শিশুদেরকে যখন ক্লাস নেবেন, অবশ্যই উপকরণ সহ ক্লাসে ঢুকবেন, উপকরণ ব্যবহার করবেন। উপকরণ যদি ইউজ না করেন, তাহলে উপকরণ নিয়ে কোনো বেনিফিট নেই। এটা প্রতিটি ক্ষেত্রে আপনি ইউজ করতে হবে, তাহলে শিক্ষণটা স্থায়ী হবে। আর যদি উপকরণ নিয়ে না যান অথবা ব্যবহার না করেন, তাহলে শিক্ষণটা কোনো স্থায়ী হবে। এটা আমি বলে থাকি যে একটা কলা গাছের মধ্যে যদি প্যারাক মারা যায়, খুব সহজেই মারা যাবে, কিন্তু একটা মেহগনি গাছ, শক্ত মেহগনি গাছের মধ্যে যদি প্যারাক মারতে হয়, তাহলে অনেক কষ্ট হয়। তো এমনভাবে শেখাতে হবে, কষ্ট হবে, শিশুদের কষ্ট হবে, কিন্তু শেখাতে হবে স্থায়ী শিক্ষণটা তাদেরকে দিতে হবে, যাতে করে আমাদের এই শিশু আগামী দিনের ভবিষ্যৎ হয়, সমাজকে বসতে করে দিতে পারে, জাতিকে বসতে করে দিতে পারে, বিশ্বের বুকে যাতে আমাদের দেশ মাথা ধরে রাখতে পারে। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই যে কষ্ট করেছেন, এই কষ্টের বিনিময়ে আপনারা হয়তো আপনার সন্তানকে সুশিক্ষিত পাবেন। আর যদি কষ্টটুকু না করতেন, তাহলে এই যে আজকের আয়োজন, এত সুন্দর আয়োজন, সবাই আমরা মিলে একসাথে হতে করেছি, এটা আপনারা দেখতে পেলেন না। তো আপনাদের সন্তানকে স্কুলে আপনার অন্য স্কুলে দোকান একটা স্কুলে আমাদের টিচাররা যে পরীক্ষা দিয়ে পাস করার পরে ভাইবা দেয়, ভাইবা দেওয়ার পরে তারপরে দোকান করে। যারা কিন্ডারগার্টেন স্কুলে সেরকম করে না, করোনা স্কুলে সেটা করে না। তো এই যে করেছে, এই যে সুন্দরভাবে হচ্ছে আমাদের টিচাররা প্রশিক্ষণ দিচ্ছে বারবার, তারপরে এখানে পরীক্ষা দিচ্ছে, অনেক ভালো টিচাররা যদি আপনারা পছন্দ করেন। তো আপনারা এই স্কুলে দিয়েছেন, আরও যারা দেন এখন পর্যন্ত অন্য ছাত্রছাত্রীদেরকে এখানে দেন নাই, তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই স্কুলে আপনি দেখবেন, এই বারবার এনে প্রতিযোগিতা হবে, বিভিন্ন অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানের মাধ্যমে ওদের অনেক কিছু বৃদ্ধি পাবে, ওদের লেখাপড়া উন্নতি করবে। এই জন্য শুধু আপনারা দিয়েছেন তারা, আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে বলেন যে এই স্কুলে শিশু দেওয়া হবে। আমরা চাচ্ছি এই স্কুল উন্নয়ন করা যাবে। আমাদের এই কথা বলেছে স্যার একটু শিশু দেওয়া হবে, আমরা অনেক চেষ্টা করে শিশু দেওয়া হবে। ইনশাল্লাহ আগামীতে পরে আমরা দিতে আমাদের এই কথা বলেছেন যে প্রদর্শন করেছেন যে স্যার একটা রুমের দরকার, রুমের ব্যবস্থা ইনশাল্লাহ হবে। হ্যাঁ, এখানে রুম হবে এবং অন্যান্য আশা করবো যে আপনারা যে ভালোবেসে এসেছেন, এই ভালোবাসাকে কাজে রাখবেন এবং বাড়িতে সময় দেবেন যে সময় দিয়ে ওরা কি লেখাপড়া করছে না করছে এটা দেখবেন আপনারা। আর বাংলাদেশ স্কুলে আসবে, দেখেন না অন্য স্কুলে কেজি স্কুলে গার্জেন অভিভাবক যাচ্ছে। আর একটা কথা যে আমি বলি যে প্রত্যেক শিশুদের 100% বেদ দেওয়া, 100% থাকতে হবে। তো আপনাদের সন্তানরা যদি ড্রেস পরে, স্কুলে ড্রেস পরে, তাদের শক্তি বেড়ে যায়। যেমন খেলোয়াড়রা এই যেখানে ফুটবল যারা খেলে, ক্রিকেট যারা খেলে, তারা কিন্তু জার্সি পরে, একই জার্সি পরে খেলাধুলা করে, তাদের শক্তি বৃদ্ধি করার জন্য।
এখানে যদি আমরা স্কুলের ছাত্রছাত্রীদের ড্রেস দেন তাহলে একই ড্রেস সবাইকে পরে আসবে, এটা শক্তি বেড়ে যাবে। আর একটা করে পানির বোতল দেবেন, এই পানির বোতল দেবেন, এই পানির বোতল তারা নিয়ে আসবে, যে ব্যক্তিগত বিভিন্ন বোতল আছে তারা পানি খাবে, বারবার পানি খাবে, তাহলে তাদের ভিতরে যে অসুখ আছে অসুবিধা আছে বারবার পানি খেলে সুস্থ হবে। ইনশাল্লাহ আগামী নভেম্বর মাসে আপনারা এই আপনাদের শিশুদের জন্য খাবার পাবেন, খাবার ঠিক আছে। তো এই খাবার খেলে বিভিন্ন ধরনের খাবার, ডিম, কলা, বিস্কুট, 45 বিস্কুট, এগুলো তো সব ধরনের করে বিদ্যমান থাকে। এটা যদি 6 মাস খায় ওর মধ্যে সুস্থ হবে। তো আপনাদের সবাই ড্রেস দিবেন, সবাই আপনাদের সবাইকে পোশাক দিবেন নাকি? কথা বলেন। কেউ যদি পরে না আসে তাদেরকে বাড়ি থেকে বলবেন এটা এটা আমরা করে দাও, পোশাকটা করে দাও, স্কুলটা করে দাও। সবাই দিবেন, ড্রেস সবাই দিবেন, একটা না হলে 2 সেট বানাই দিবেন। ওরা বৃহস্পতিবার যা কিনে দিবে, তারপর হচ্ছে শুক্রবারে সোমবার শুকায় যাবে, রবিবার করে চলে আসবে। আপনারা সবাইটা করবেন আর ওদের প্রতি খেয়াল রাখবেন। আর আজকে যে অতিথিবৃন্দ এসেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই, তারা সময় নষ্ট করে তাদের যে অনেক মূল্যবান সময় নষ্ট করে ধন্যবাদ জানাই। এটা আমাদের হেডমাস্টার রাখছেন, আমাদের রাখছেন, আমাদের সম্মানিত সংবাদ আছে, শুধু আপনাদের বলি, ওদের অন্য কাজে করতে পারছেন, শুধু আপনাদের যে আপনাদের সামনে কথা বলে আপনাদের হয়। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে অনুষ্ঠান করার জন্য। আমি সবার দীর্ঘজীবী কামনা করে আল্লাহ। এবারে আমরা আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক যারা পরিচয় আছে কথা বলেই আপনাদের উদ্দেশ্যে শিক্ষার কথা বলেই তারপরে আমরা আজকের বিতর্ক অনুষ্ঠানের ফলাফল ঘোষণা করে আমাদের কার্যক্রম ধন্যবাদ স্যারকে। আমার সর্বস্ব দিয়ে শিক্ষার্থীদের বিকাশের জন্য যেটা প্রয়োজন মনে করি, যখন যেটা করা প্রয়োজন মনে করি আমি সেটা। আর আমি একজন শিক্ষক পরিবারের মানুষ। আমার বাবা শিক্ষক ছিলেন, আমার শ্বশুর শিক্ষক ছিলেন, আমার হাজব্যান্ড শিক্ষক, আমার ভাই বোনেরা শিক্ষক, সবাই শিক্ষক পরিবারের মানুষ। এই জাতি গড়ার কাজই আমাদের। আর এই সিলভারি উপজেলা আমি এই সিলভারি মানুষের শিক্ষাটাই আমাদের সব শিক্ষাটা আমাদেরকে আমরা চাই আমাদের এই আজকের শিশুরা কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ দুনিয়ার যে শিশু সব শিশুরাই দিক নির্দেশনা আমি চাই যে আমাদেরকে একটা আমি আমার এই প্রতিষ্ঠানে যেরকম পাইছি আমি আপনার চেষ্টা করি আমার কর্মক্ষেত্রে আসবে সেজন্য আমি যেমন ভালো পাই। আপনাদেরকে আপনারা সবাই যখন বলবে তখন তুমি দাঁড়াবে, ঠিক আছে? আমি দ্রুত অতি দ্রুত আমাকে আশ্বস্ত করছেন, তারপরে সকলেই আমার প্রতি যথেষ্ট আন্তরিক। এখন ওনারা চেষ্টা করতেছেন, ওনারাও ভবনটা যাতে আমি পাই। এই ভবন পাইলে অন্তত আমার এই শিক্ষা যে সুষ্ঠু পরিবেশ দিতে আমার আর কষ্ট হবে। কারণ এখন আমার একটা শিশুদের পরিবেশ শিক্ষার্থীদের বারান্দায় যখন ক্লাস দেখাতে রাস্তা দিয়ে তারা দেয় এই জন্য আমার ভবনটা তাদের কাছে আমি বারবার দিচ্ছি, তাড়াতাড়ি আশা করি পেয়ে যাবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের আমি এখানে সমাপ্তি করছি। অনেক শুনছেন, একটু আপনাদের জন্য সামান্য খাবার ব্যবস্থা আছে আপনারা এবং সকল দিকে দেখেন যে সবাই সবাই আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক ম্যাডামকে আমরা এই পর্যায়ে একদম শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। আমরা এখন আজকের ফলাফল ঘোষণা করব।
ফলাফল আজকের এই বিতর্ক অনুষ্ঠানের বিজয়ী হয়েছে পক্ষদল। মানে কেউ কারে নাহি চারে সমান সমান অন্য মার্কেট ব্যবধান বুঝতে পারছেন? এখানে শ্রেষ্ঠ বক্তা ঘোষণা করছে। শ্রেষ্ঠ বক্তা হয়েছে বিপক্ষ দলের। উভয় দলকে বিজয়ী দল এবং যারা জয়ী হতে পারেনি উভয় দলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে তাদের উত্তরোত্তর আরও যেন উন্নতি তারা করতে পারে ভবিষ্যতে এবং সেভাবে তারা যেন মানুষ হয় যারা গার্জিয়ান আছে এই 6 শিশুর গার্জিয়ান আছে অভিভাবক আছেন এখানে মা আছেন এই মায়েরা আছেন আপনারা একটু দেখবেন ভালো হবে ইনশাআল্লাহ তারা ভবিষ্যতে তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যায়ে আমরা যারা বিজয় হতে পারেনি তিনজনে আসো তাদেরকে আমরা তাদেরকে সার্টিফিকেট বা সনদপত্র বিতরণ করবো চলে আসো সামনে আসো এমন দেখি এদিকে দেখ তালি দাও সবাই তালি দাও চলে আসো আরেকজন আসো আসো তুমি আসো ঠিক আছে আরেকজন আসো এদিকে দেখো এমন এদিকে দেখো এদিকে এরপর যারা বিজয় দল চলে আসো একে একে তিনজনে আসো বিজয় দল তিনজনে আসো পক্ষ দল কলম দিবেন এদেরকে হ্যাঁ ওদের ও আচ্ছা সার্টিফিকেট দিচ্ছি হ্যাঁ কলম দেন বিজয়ীরাও এটা ধরো ওটা কলমটা দেখো এই চলে আসো আব্দুজন এটা একটু পিছাও আসো বিজয়ী একা দিয়ে ধরো সবাই হাসো একটু এটা নাম লিখে দিন হ্যাঁ সুন্দর করে লিখে দিবে তো এখন শ্রেষ্ঠ বক্তা আসো শ্রেষ্ঠ বক্তার নাম কি জানো আমি তো বলি হ্যাঁ সবাইকে সাথে ম্যাডাম দেখি আপনারা দেখুন ঠিক আছে যারা অভিভাবক আছে মায়েরা আছে সবাই বসে আয়োজন আছে আপনারা